রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল আকাশ। তখনই একটা লোক এসে তার পথ আটকে দাঁড়ালো। আকাশ, তোমাকে একেও বলা হয়ে থাকে, কেউ নাকি তোমার মোকাবেলা করতে পারে না, আমি কি সত্য কথা বলছি? কে তুমি? আমার পরিচয় জেনে কাজ নেই তোর। আমি এসেছি তোমাকে মেরে তোর জায়গা নেওয়ার জন্য, সেজন্য আমার মোকাবেলা করে আমাকে হারিয়ে দেখাও। তাই এসব কি এখন বেশি জরুরি? তোমাকে মেরে আমি একে জায়গা বসে যাব। দেখ, তোর সাথে আমি এতক্ষণ লড়াই করতে পারবো না, সেজন্য তোকে তাড়াতাড়ি আমি মেরে ফেলবো। দেখা যাক কে কাকে ভাড়ায়। এই বলে লোকটার সাথে লড়াই করতে থাকে। 1 মিনিটের মধ্যে আকাশ লোকটাকে মেরে ফেলে। মেরে চলে আসে বাসায়। ওখানে আসার পর আকাশ, আমি ডিভোর্স চাই। আমার অপরাধ কি? অপরাধ হচ্ছে আমার বোন তোমার মতো একটা ভিখিরির সাথে থাকবে না। নিরাশা, এসব কি হচ্ছে? গত 1 বছর ধরে আমি তোমাদের জন্য কি না করেছি, আর শেষমেশ কিনা তুমি আমাকে এভাবে ধোকা দিলে। যা হচ্ছে ঠিকই হচ্ছে, তাছাড়া আমি এখন অনেক বড় লোক, সেই জন্য তোমার সাথে এখন আর আমার চাই না কোনো কিছুতেই। তাই আমি ডিভোর্স চাই। এর বিনিময়ে তোমাকে $3 মিলিয়ন দেওয়া হবে, সাথে এই বাড়িটা। তাছাড়া তুমি আমাদের লেভেলে নও, সেই জন্য আমি নিলয়কে বিয়ে করব। তা নিলয় কি তোমাকে সবকিছু দিতে পারবে? নিলয় আমাকে 1 বছর ধরে সাহায্য করে এসেছে, সেই জন্য আমরা এত বড় হয়েছি। আজ আমাদের সবাই চিনে। ঠিক বলেছিস আপু। সেই জন্য আপু এর সাথে কথা বলে কোনো কাজ নেই। আপু তুই ডিভোর্স নিয়ে নে। তাহলে তুমি বলতে চেয়েছো তোমাকে নিলয় সাহায্য করেছে, কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে গত 1 বছর ধরে তোমাকে সাহায্য করে এসেছি। আমি যা কিছু করেছি সবকিছু তোমার জন্য করেছি। কথাটা না শুনে নীলাশা আকাশকে থাপ্পড় দেয়। মিথ্যে বলার আর জায়গা ফেলি না। তোর মতো ভিখারি আমাকে সাহায্য করবে? তাড়াতাড়ি সাইনটা কর এখানে। নীলাশার এমন কথা শুনে আকাশ সাইন করে দেয়। পেপার নিয়ে নিজের কাছে রেখে দেয়। একটু পরে একটা মেয়ে আসে ওখানে। তার 3টা ঢালা স্বর্ণের বার আর 3টা গাড়ির চাবি আর একটা বাড়ির দলিল নিয়ে আসে। স্যার, এইসব আপনার জন্য এনেছি, এইগুলো গ্রহণ করুন। নিলয়, এইগুলো কি আমার বোনের জন্য? ঠিক শুনেছিস। আমি তাহলে নিব কি? স্বর্ণের ভারগুলোতে হাত বাড়াই। মেয়েটি হাত ধরে ফেলে। আকাশ স্যার ছাড়া অন্য কেউ এগুলা ধরার চেষ্টা করলে তার হাত ভেঙে দেওয়া হবে। তাছাড়া স্যার, ইরা ম্যাম এগুলো আপনার জন্য পাঠিয়েছে বিয়ের উপহার হিসেবে। কি? ইরা মানে চৌধুরী গ্রুপের সিইও? হ্যাঁ, ঠিক ধরেছেন। উনি কিভাবে এই ফকিরকে চিনে? কার এত বড় সাহস হলো আমার হবু জামাইকে ফকির বলার? লোকটা বলতে বলতে ভিতরে আসে। ইরাকে দেখে সবাই চুপ হয়ে যায়। মেয়েটি ইশারা করলে ইরা নীলাশার মুখে থাপ্পড় দেয়। আর কখনো যদি আমার হবু জামাইকে নিয়ে এরকম কথা বলিস, তাহলে আমি তোদের ছেড়ে দিব না, কথাটা মনে রাখিস। ম্যাম, এর মতো ভিখিরির আপনার সমতুল্য না। এবার নীলুকেও একটা থাপ্পড় দেয়। যদি আর একটা বাজে কথা বলিস তাহলে ভালো হবে না, বুঝলি? আর নীলাশা, তুমি তো দেখতে মোটেও খারাপ না, কিন্তু তুমি আকাশকে ডিভোর্স দিয়ে কতটা ভুল যে করলে তা তুমি নিজেও জানো না। তবে ভালোই করেছো, তোমার জন্য আমি আকাশকে আমার করে পেয়েছি। চলো আকাশ। ইরা দিতে আকাশের পারবে। হাত ধরে বেরিয়ে পড়ে। উনি কিভাবে এই ফকিরকে চিনে? সে যাক গিয়ে, তুমি তো আছো। এইদিকে আকাশকে নিয়ে বের হয়ে আসার পর ইরা, তুমি এখানে কেন? আমি তোমার ছোটবেলার সাথী, তুমি কি আমাকে ভুলে গেছো? সাথে তুমি একটা কথাও ভুলে গেছো। কিরকম কথা? আমাদের বিয়ে ঠিক করা হয়েছিল ছোটবেলায়। সেসব তো ছোটবেলার কাহিনী। আমি চলি এখন। আকাশ চলে যায়। ইরা ওখানেই দাঁড়িয়ে আছে, সাথে ভাবতাছে। আকাশ, তুমি এভাবে কতবার কতবার এভাবে এড়িয়ে যাবে? আমি তোমাকে বিয়ে করেই ছাড়বো। কিছুক্ষণ পরে একদল লোক এসে সামনে দাঁড়ায়। আসসালামু আলাইকুম স্যার। কোনো খবর আছে কি? আপনার কথা মতো বড় ধরনের একটা আয়োজন করা হয়েছে। এই নিন $1 মিলিয়ন চেক। এটা আশা করি আপনি রাখবেন আপনার কাছে, আর ওই ফাংশনে এটা দিবেন। এটা তো আমি রেখেছিলাম। আচ্ছা যাক, কি আছে, তোমরা এখন যাও। ঠিক আছে স্যার।
দুদিন পরে একটা ফাংশনে আসে। এখানে নীলাশার অনুষ্ঠানে একটা কোম্পানি খুলবে, সেই জন্য ডলার জোগাড় করতে থাকে। সেজন্য এক একজন এক এক রকম বিনিয়োগ করতে থাকে। মোটামুটি অনেক ডলার বিনিয়োগ করে লোকজন। দেখছো আপু, নিলয় ভাইয়া আমাদের কতটা উপকার করেছে। এইসব তো সামান্য কিছু। আমি চাইলে আরও কি না করতে পারি। সত্যি বলছেন ভাইয়া? একটু পরে ওখানে আকাশ আসে। ওকে দেখে নিলয় অবাক হয়। তুই এখানে কেন এসেছিস? এই ছোট লোকের জন্য তো আমরা ডলারও সংগ্রহ করতে পারবো না আপু। তুমি এখানে কেন এসেছো? আমি তো এসেছি বিনিয়োগ করার জন্য, তাও $1 বিলিয়ন। কি, তোর মতো ফকিন্নি $1 বিলিয়ন নিয়োগ করবে? কথাটা বলে নিলয় সহ বাকিরা হাসতে থাকে। ওদের হাসির ভিতরে আকাশ ওর কোটের পকেট থেকে চেক বের করে নীলাশের হাতে দেয়। আমার পক্ষ থেকে এই সামান্য উপহার। আমি আগেও যেমন সাহায্য করে এসেছি তোমাদের, এখনো সাহায্য করে যাব। তুমি এখানে কেন এসেছো? দেখো, আমাদের মধ্যে কোনো কিছুই নেই, সেই জন্য তুমি চলে যাও। সেটাই তো নীলাশা, এর মতো ফকিন্নির কাছে $1 বিলিয়ন আসবে কিভাবে? কই দেখি তো। নিলয় চেক নিয়ে দেখতে থাকে। বাকিরা তো তাকিয়ে আছে। এক একজন এক এক রকম কথাবার্তা বলতে থাকে। তোর মতো ফকিন্নির কাছে $1 বিলিয়ন চেক, এটা তো নকল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে, কেননা এত ডলার এর মতো ভিখারি নয়তো পাবে কোথায়। এই চেক আসল, এটাতে ব্যাংকের সিল দেওয়া আছে। চাইলে ব্যাংকে কল দিয়ে শিওর হয়ে নিতে পারো। কথাটা বলার সময় এক এক গ্রুপের একজন লোক ওখানে আসে। ওনাকে দেখে সবাই অনেকটা খুশি হয়। উনি কি ইকে গ্রুপের একজন সদস্য? ওনাকে চেকটা দেখায়, উনি বলতে পারবে এটা আসল নাকি নকল। ওনার সাথে কাজ করা মানে অনেক সম্মানের ব্যাপার। স্যার, দেখে বলুন তো এটা আসল না নকল। এই চেক নকল। কি বলছেন, এটা নকল? হ্যাঁ, এটা নকল চেক। একে গ্রুপের চেয়ারম্যান এরকম ব্যক্তিকে $1 মিলিয়ন দিবে, এটা হতেই পারে না। সেজন্য আমি বলতে পারি এটা নকল চেক। তার মানে এই ছেলে নকল চেক দিয়ে আমাদের বোকা বানাতে চেয়েছে। কথাটা শুনে নীলাশে আকাশের সামনে আসে, এসে ওকে থাপ্পড় দেয়। সাহায্য নাই করতে পারো, তাই বলে এইরকম ভাবে মিথ্যে বলার কি প্রয়োজন? এই চেক যখন নকল, তখন এই চেক ছিঁড়ে ফেলাই ভালো। চেক ছিঁড়ে ফেলা হয়। নীলাশা তো রাগী দৃষ্টিতে তাকিয়ে আসে। এই ছেলে, তোমার সাহস তো কম না? তুমি আমাদের চেক নকল করছো। তোমাকে তো পুলিশের হাতে তুলে দেওয়া দরকার। যদি বাঁচতে চাস আমার পা ধরে ক্ষমা নেই, নয়তো তোকে আমি মাফ করব না। বিশ্বাস করো নীলাশা, এটা আসল চেক, চেয়ারম্যান দিয়েছে আমাকে। তুমি কেন আমাকে বিশ্বাস করো না? বিয়ে হয়েছে এতগুলো বছর হলো, তারপরেও তুমি আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? তোমার মুখ আমি দেখতে চাই না, বেরিয়ে যাও এখান থেকে। আকাশ কিছু বলতে যাবে, ওখানে ইরা চলে আসে। ইরা হচ্ছে ওই দেশের ধনী তৃতীয় ব্যক্তিদের মধ্যে তৃতীয়তম। ওরা অনেক শক্তিশালী, কেননা পুরো রাজ্যের অনেক সিদ্ধান্ত ওদের কথার উপরে নির্ভর করে। সেজন্য ইরার পরিবারকে অনেক ভয় পায় সকলে। ইরা এখানে আসাতে বাকিরা একটু বেশি অবাক হয়। সাথেও এখানে ও কেন এসেছে এটা নিয়েও কথা বলতে থাকে। আপনাকে এখানে দেখে অনেক খুশি হয়েছি। আমি একে গ্রুপের একজন সদস্য। আপনাকে দেখে অনেক খুশি হয়েছি ম্যাডাম। কথা শেষ করতে ইরা আসিফের মুখে কয়েকটা থাপ্পড় দেয়, সাথে একটা কল করে আসিফকে চাকরি থেকে বের করে দেয়। তাহলে বুঝতে পারছেন ইরার কতটা পাওয়ারফুল ব্যক্তি। প্লিজ আমাকে মাফ করে দিন। তোমার সাহস কি করে হয় আমার হবু হাজবেন্ডের সাথে খারাপ ব্যবহার করার, সাথে চেক ছেড়ে ফেলার? কি, এই চেক তাহলে আপনার ছিল? এ আমি কি করলাম? নিজের পায়ে নিজেই কুড়োল মারলাম। মিস ইরা, প্লিজ আমাকে মাফ করে দিন। আমরা বুঝতে পারিনি উনি আপনার হবু হাজবেন্ড ছিল। ইরা এসে নীলুকে আবারও একটা থাপ্পড় দেয়, সাথে নীলাশাকেও। তোমাদের এই শেষবার আমি বলে দিচ্ছি, যদি আকাশের সাথে আর কখনো খারাপ ব্যবহার করেছো, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আজকের পর থেকে তোমাদের সাথে কেউ বিজনেস ডিল করবে না। যদি কেউ করে তাহলে আমার কোম্পানির সাথে তার কোনো যোগাযোগ থাকবে না। কথাটা
মাথায় রেখো। আমরা তো আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন আমাদের এত বড় ক্ষতি করবেন? যদি এই সবের থেকে বাঁচতে চাও তাহলে আকাশের কাছে ক্ষমা চাও। তাহলে কি এই বিলিয়ন চেক মিস ইরা আপনি দিয়েছেন? আমি দিয়েছি না ইরা দিয়েছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো তুমি আমাকে তো বিশ্বাসই করো না। আকাশ আর ইরা চলে যাওয়ার পরে ইরা আপু আমাদের তো নিঃস্ব করে দিল। আপু, তুই একবার আকাশের সাথে কথা বলে দেখ। ও মিস ইরার সাথে কথা বলে আমাদের ঠিকই সাহায্য করতে পারবে। আমি কিন্তু এই নিয়ে দুইবার তোমাকে সাহায্য করেছি, তুমি একটু ধন্যবাদ তো দিতে পারো। আসলে তুমি কি চাও বলো তো? আমি চাই তুমি আমার হয়ে যাও। আমি কিন্তু মোটেও মজা করার মুডে নেই। আচ্ছা তুমি নীলিশার উপরে একটু দয়া দেখিয়ে ওদের বাঁচাও। তোমার কি খারাপ লাগতেছে এতে? ও তোমার সাথে এত খারাপ ব্যবহার করে, তারপরও তুমি ওদের সাহায্য করবে? আমি চাই না ওদের এতটা খাওয়ার অবস্থা হয়ে যাক। আমি একটা শর্তে ওদের সাহায্য করব। কি শর্ত? এখন বলবো না, কাল তুমি অফিসে আসিও, তখন বলবো। পরের দিন নীলাশা আকাশের কাছে আসে। নীলাশা বলল, তোমার কথায় তাহলে মিস ইরা আমাদের কোম্পানি থেকে ব্যান উঠিয়ে নিয়েছে? এরকমই ধরে নাও। তোমার আর মিস ইরার মধ্যে কিসের সম্পর্ক? তা জেনে তোমার কোনো কাজ নেই। একটা কথা মনে রেখো, সে কিন্তু তোমাকে সব সময় সাহায্য করবে না। মনে রেখো, মিস ইরার জন্য সবাই তোমার প্রশংসা করলেও তোমার নিজের বলতে তো কিছুই নেই। তা কি ভুলে গেছো? না ভুলে যাই আর ভুলে যাব না। কিছুক্ষণ পর আকাশ অফিসে আসে। ওকে দেখে তোমাদের সাথে পরিচয় করিয়ে দেই, ও আমার হবু হাজব্যান্ড। কথাটা শুনে সবাই অবাক হয়, কেননা আকাশ যে গরিব তা মোটামুটি সবাই জানে, কিন্তু ও যে ইরার মতো মেয়েকে পছন্দ করে এটা জানা ছিল না। ইরা, এটা আমি কি শুনছি? তুই এই ছেলেকে পছন্দ করিস? ঠিকই শুনেছিস। তুই যদি এই ছেলেকে পছন্দ করিস, তাহলে আমার ভাইয়ের কি হবে? দেখ রিয়া, তোর ভাইকে আমি কখনো পছন্দ করিনি, সেটা তুই খুব ভালো করেই জানিস। এই ছেলের তো কিছুই নেই, তাহলে কেন পড়ে আছিস এর পেছনে? সেসব তোকে জানতে হবে না। আকাশ, তুমি এখানে বসো। এদিকে একটু পরে ওখানে রিয়ার ভাই রিয়াদ চলে আসে। এসে রিয়ার দিকে একটা কার্ড বাড়িয়ে দেয়। ধরে নাও এটা আমাদের বিয়ের উপলক্ষে ছোট্ট একটা উপহার। ইরা বলল, এটা তো একই গ্রুপের কার্ড মনে হচ্ছে। রিয়াজ বলল, এটা ঠিক ধরেছ, এই কার্ড পাওয়া মানে সোনার হরিণ পাওয়ার সমান। বিশ্বের বড় বড় লোকেরা এই কার্ড নিয়ে নিতে পারে না, কিন্তু আমি তোমার জন্য এনেছি। তা এই ছেলেটাকে? ইরা বলল, ও আমার হবু হাজব্যান্ড। রিয়াজ বলল, ইরা কথাটা কি সত্যি? ইরা বলল, হুম। রিয়াজ বলল, আমার মধ্যে কি এমন নেই বলো? ডলার পাওয়ার সব কিছু আছে আমার মধ্যে। এর বাইরে আমি একে গ্রুপের একজন 36তম সদস্য। আমি চাইলে তোকে এক নিমিষে শেষ করে দিতে পারি। এসব কথা আমাকে বলে কাজ নেই। তোর মতো রিয়াজকে আমি গুনাহও করি না। ইরা, তোমার বন্ধুকে বোঝাও, নয়তো আমি ওকে এখনই মেরে ফেলবো। মিস ইরা, আপনার বন্ধু কিন্তু একে গ্রুপের অপমান করতেছে। এটা তো আমরা মেনে নিতে পারি না। আমি আকাশকেই চাই, সেই জন্য তোমার এই কার্ড আমি নিতে পারবো না। মিস রিয়া, আপনার ভাইকে বলে একটা কার্ড আমাকে পাইয়ে দিন, আমি আমার সব কিছু আপনাদের দিয়ে দিব। দেখলি তো ছোট লোকের বাচ্চা, এই কার্ডের জন্য সবাই সব কিছু দিতে প্রস্তুত। আমি চাইলে আমার জন্য যত ইচ্ছে এই নিমন্ত্রণ পত্র নিতে পারবো। আকাশের এমন কথায় সবাই তো অবাক হয়। এত বড় বড় কথা কোত্থেকে আসে? কথাটা শুনে আকাশ ফোন বের করে একটি নাম্বারে কল করলো। আমি হোটেল গোল্ডেন পার্কে আছি, তাড়াতাড়ি 2টা নিমন্ত্রণ পত্র নিয়ে এখানে চলে আসো। 10 মিনিট পরে একজন গার্ড এসে নিয়ন্ত্রণ পত্র দিয়ে যায়। বাকিরা তো দেখে অবাক হয়ে যায়, তার সাথে ইরাও। রিয়াজ কার্ডগুলো দেখার পর, এই কার্ডগুলো তো নকল। সত্যি বলছিস ভাইয়া? আমার কার্ডগুলো কালো রঙের আর এই কার্ডগুলো সাদা রঙের। এ থেকে কি প্রমাণিত হয় না এই কার্ডগুলো নকল? মিস্টার রিয়াজ, আপনার এই কার্ডগুলো সাধারণ আর আমার কার্ডগুলো ভিআইপি কার্ড, সেজন্য এইগুলোর রং আলাদা। এটা তো একটা বোকাও দেখে বুঝতে পারবে।
তোর মতো ছেলের কাছে ভিআইপি কার্ড আসবে? এটাও আবার আমাকে বিশ্বাস করতে হবে? তুমি তো আসলে একজন প্রতারক। আমাদেরও তাই মনে হচ্ছে, এটা আসলে একজন প্রতারক। আমি তো ভিআইপি নিমন্ত্রণপত্র সম্পর্কে কখনো শুনিও নি। তোমার কি মনে হয় তোমার এই মিথ্যে বানোয়াট আমি বিশ্বাস করব? ইরা, তুমি কি বলো? তুমি আমার হবু হাজব্যান্ড, তোমার কথা বিশ্বাস করব না তো কার কথা বিশ্বাস করব বলো? ইরা, ওকে বিশ্বাস করো না। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তো ওই দিন ব্যাংক যেয়ে যাওয়ার পরই জানতে পারবো। তবে ওই দিন তোমার কি অবস্থা হবে তা ভেবে কষ্ট হচ্ছে আমার। তোর সাহস তো কম না, তুই আমার সাথে বড় গলায় কথা বলিস। তুই কি জানিস না আমি চাইলে তোর কি ক্ষতি করতে পারি? শুধু ইরা আছে বলে তোকে কিছুই বলছি না, নয়তো এতক্ষণে তোর কি অবস্থা করতাম তা তুই নিজেও বুঝতে পারতি না। রিয়াজ তো রেখে চলে যায়, সাথে ওর বোন রিয়া। তারপর আকাশও বেরিয়ে পড়ে ওখান থেকে। এইদিকে 2 দিন পরে রিয়াজের বাবা ওকে একটা থাপড় দেয়। আমাকে মারছো কেন? তুই কি করছিস? আমি কি করলাম? তুই একে গ্রুপের সাথে কোনো বাজে ব্যবহার করেছিস, ওনাদের পাওয়ার কথা বলে লোকদের ভয় দেখাচ্ছিস। আমি তো দেখিয়েছি, কিন্তু বাবা বিশ্বাস করো আমি তো কোম্পানির কোনো ক্ষতি চাইনি। চুপ কর হারামজাদা, তোর জন্য আমার এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। এইদিকে রিয়াজ তো বুঝতেই পারছে না কি হচ্ছে এখানে বা কি হয়ে গেল। এইদিকে পরের দিন রিয়াজ একটা নতুন ব্যবসা দিবে বলে অনেক লোককে একসাথে এনে হাজির করে। আমাদের ডাকার কারণ? আমরা নতুন প্রজেক্ট করব, সেই জন্য বিনিয়োগ লাগবে। আপনাদের সাথে কাজ করা এটা তো অনেক সৌভাগ্যর বিষয়। হ্যাঁ, আমরা রাজি। কিছুক্ষণ পরে ওখানে আকাশ আসে, এসে সবাইকে সাবধান করতে থাকে। আপনারা কেউ এর কথা বিশ্বাস করবে না, 7 দিন পরে এরা দেউলিয়া হয়ে যাবে। সেজন্য আপনারা ডলার বিনিয়োগ করার পরে সে ডলার আর পাবেন কিনা সেটাই বড় সন্দেহের বিষয়। তোমার মতন একটা বাহিরের লোকের কথা আমরা কেন বিশ্বাস করব? সেটাই তো কথা। নীলাশা, যদিও এখন আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, তারপরও নীলাশা, আমি তোমার কোনো ক্ষতি চাই না। দেখছো নিলয়, এ ছেলে এখনো দেখি ঠিক হবে না। তোর মতো ছেলে এই কথা বলার সাহস পায় কি করে? কি করা যায়? নীলাশা, তুমি কি কিছু বলবে না? তুমি এখানে আমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছো, সেখানে আমি কেন তোমার কথা শুনবো বলো তো? আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তাই বলে এতটা অবিশ্বাস করো সেটা আমি জানতাম না। তোকে এত কিছু জানতে হবে না। কথাটা বলেই নীলাশা বের হয়ে আসে, ওর সাথে আকাশও বের হয়ে আসে। একটু পরে ওরা যখন বের হয়, নীলাশা, বিশ্বাস করো আমি তোমাকে যা যা বলেছি সব কথাই সত্যি বলেছি। দেখ, আমি তোর কথা বিশ্বাস করি না। কথাটা বলার পরে একটা গাড়ি এসে ওদের পিছনে থামে। গাড়িতে ইরা ছিল। ইরা ওর কাছে আসে। তুমি কি গাড়িতে উঠবে নাকি আমি বের হব, কোনটা? তখন পাশ থেকে নীলাশা বলল, আপনাকে নামতে হবে না ম্যাম। ওই, তুই দাঁড়িয়ে আছিস কেন? সব সময় তো আমার উপর নির্ভর করে চলতি, এখন মিস ইরার উপরে না হয় বাকি জীবনটা ওইভাবেই মেয়েদের উপর নির্ভর করে চলবে আর কি। দেখি ইরার জবাব আসে, আমার হবু হাজবেন্ড, সে যেভাবে খুশি সেভাবে থাকবে, তা তোমাকে জানতে হবে না। আকাশ, আজকে আমরা ডেট করতে যাব। নীলাশা, তোমার কি আজও মনে হয় আমি কোনো মেয়ের উপরে নির্ভর করে চলাচল করব? যদি তাই মনে হয় তাহলে আমার কিছুই বলার নেই। ইরা, চলো তাহলে। আকাশ গাড়িতে এসে বসে। এরপর ইরা গাড়ি চালাতে থাকে, কিন্তু আকাশ তো এখনো ভাবনার জগতে। আমি তোমার পাশে বসে আছি, আর তুমি কিনা ওই শাকচুন্নি নীলাশাকে নিয়ে ভাবতেছো। আকাশ এখনো চুপ করে আছে, কোনো কথাই বের হচ্ছে না। আচ্ছা যাক গিয়ে সেসব কথা, বাবা তোমাকে ডেকেছে। উনি কেন আমাকে ডাকবে? তোমাকে ওনার পছন্দ হয়েছে, মনে হয় তোমাকে আমার জামাই করে নিবে। কিছুক্ষণ চুপ করে থাকার পরে ইরা আকাশকে নিয়ে ওদের বাড়িতে আসে। আব্বু, এই হচ্ছে আকাশ, আমি ওকেই বিয়ে করতে চাই। এটাই সেই ছেলে যার সাথে তুই আমাকে বলেছিস? হ্যাঁ আব্বু। তুমি তাহলে আমার মেয়েকে পছন্দ করো, কিন্তু তুমি কি আমার ধন সম্পদের সমতুল্য? আব্বু, কি বলছো এইগুলো? আমি ঠিকই বলেছি, ওর মতন ভিখারির কাছে আমি তোকে তুলে দিব? তুইও ভাবলি কি করে? সেজন্য আমি চাই তুমি অন্য কিছু নাও। মিস্টার রফিক, আমি বুঝতে পেরেছি তুমি কি চাও। আমার মেয়ের জীবন থেকে তুমি চলে যাও।
তার জন্য আমি তোমাকে $3 মিলিয়ন দিব। এটা দিয়ে তুমি তোমার বাকি জীবন পার করে দিতে পারবে। বিশ্বাস করুন, আমি আর ইরা একজন ভালো বন্ধু হই। যদি আপনি চান, আমি এমনিতেই ওর জীবন থেকে দূরে সরে যাব। কখনো আমি ওর জীবনে ফিরে আসবো না। সত্যি বলতে, আপনি যে কোনো কিছু করে চাইলে আমাকে সরাতে পারতেন, কিন্তু আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। কিরকম ডিসিশন? আমি আমি যদিও গরিব হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত ইরা নিজ থেকে আমাকে বিয়ে করতে নিষেধ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও আমাকে ইরার থেকে দূর করতে পারবেন না। কথাটা মনে রাখবেন। তোমাকে এইসব কথা বলার সাহস হয় কি করে? আমি তো সত্যি বলেছি। আপনি ইরার খুশির দাম $3 মিলিয়ন বিনিময়ে কিনে নিতে চান। বাবা, আমার ওই রিয়াজকে মোটেও পছন্দ হয় না। আমি ওকে বিয়ে করতে পারবো না। যদি তুমি আমাকে এই নিয়ে বেশি প্রেসার দাও, আমি কিন্তু অনেক কিছুই করে বসবো। তুই কেন বুঝছিস না? রিয়াজ অনেক ধনী পরিবারের ছেলে, ওর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। ওকে বিয়ে করলে তোরও ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হবে, অন্তত আকাশের থেকে অনেক বেশি ভালো। বাবা, আমি এতগুলো বছর ধরে তোমার কথা শুনে এসেছি, কিন্তু এবার আমি তোমার কথা শুনবো না। বিয়ে যদি করতেই হয়, তাহলে আমি আকাশকেই করব। এটাই আমারও শেষ কথা। তোর কি মনে হয় এই ছেলে তোকে খুশি রাখতে পারবে? হুম, অবশ্যই পারবে। ঠিক আছে, যদি এরকম কিছু মনে করো, তাহলে ওর ক্ষমতা যাচাই করার জন্য আমি ওকে একটা কাজ দিব। যদি সে কাজ ও করে যদি সে কাজ ও করে ফেলতে পারে, তাহলে আমি ইরার সাথে তোমার বিয়ে দিব। আমি রাজি আছি, বলুন কি করতে হবে। ইরার বাবার শর্তটা ছিল এরকম, রকির থেকে সে $5 মিলিয়ন পায়। যদি আকাশ সেই ডলার উদ্ধার করতে পারে 7 দিনের মধ্যে, তাহলে তাদের সম্পর্কটা সে মেনে নিবে। ইরার সঙ্গে আকাশের বিয়ে দিয়ে দিবে। আমি রাজি, চলি তাহলে এখন। আকাশ ইরা বেরিয়ে পড়ে। অন্যদিকে রিয়াজ উপর থেকে নিচে নামে। এটা কি করলেন আঙ্কেল? কেন? কি করলাম? আপনি তো চাইলে ওদের আলাদা করে ফেলতে পারতেন, তাহলে ওকে সুযোগ কেন দিলেন? তুমি কি আমাকে বোকা মনে করো? তুমি কি জানো রকি কে? কে এ রকি? রকি হলো আন্ডারওয়ার্ল্ড কিং এর লোক, যার কথায় পুরো একটা রাজ্য উঠে আর বসে। তার সাথে সে একজন মাফিয়া কিং। আকাশ তাই লোকের কাছে ডলার চাইতে যাবে। এই কথাটা যখন ডেভিল জানতে পারবে, তখন আকাশকে এমনিতেই মেরে ফেলবে। এতে বিনা বাধায় পথের কাটাও দূর হয়ে যাবে। সত্যি আঙ্কেল, আপনি তো অনেক কিছু ভেবে নিয়েছেন। সত্যি, তা প্রশংসনীয়। ওনার মতো এত পাওয়ারফুল লোকের কাছে যদি আকাশ যায়, তাহলে তো ওর অস্তিত্ব পাওয়া যাবে না। এইদিকে বাসার বাইরে ইরা আকাশকে জিজ্ঞাসা করে। বাবাকে যা বলেছ, কথাগুলো কি সত্যি? হুম, কোন কথাগুলো? আমাকে নিয়ে যে বলেছ সেই কথাগুলো, এই যে তুমি আমাকে ভালোবাসো, এই কথা। আমি জানি না, তবে তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। কিন্তু ওই লোকটার থেকে কোনোভাবেই ডলার উদ্ধার করা সম্ভব না। আমি তো আছি, তাছাড়া এই আমার জন্য সহজই হবে। তুমি কেন বুঝতে পারছো না যে কাজ আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না? সেই কাজ বাবা তোমাকে দিয়েছে, তাহলে বুঝতে পারছো কি কতটা রিস্ক আছে? ওই লোকটা তোমাকে বাঁচতে দিবে না। আমার জন্য এটা একদম সামান্য একটা কাজ। তুমি কোনো চিন্তা করো না, আমি ডলার নিয়েই ফিরবো। চল তাহলে। এইদিকে নীলাশাকে কল দেয় ওদের কোম্পানি থেকে। এখন নীলাশা এখন কি করবে ভাবছো? যদি আমি এই কাজের ডলারগুলো না দেওয়া হতো, তাহলে তো আজকে এত কিছুই হতো না। তাহলে চলো ওখানে। কিন্তু এখন কি করবি? আমরা ব্যাংক থেকে নিব কি? ভাইয়া, আপনার তো ডলারের অভাব নেই, সেখান থেকে কিছু ডলার তো আমাদের দিতে পারেন। সবগুলো ডলার তো নতুন, ওই কাজে লাগিয়ে দিয়েছি। আমরা ব্যাংক থেকে নিতে পারবো। কিন্তু নীলাশা ভাবলো ব্যাংক থেকে টাকা উঠাইতে তো অনেকটা সময় লাগবে। আপু, আমার একটা বন্ধু আছে রকি, ওর কাছ থেকে সুদে নিতে পারবো, তাও 1-2 দিনের মধ্যে। তাহলে চলো ওখানে। আয় তাহলে। পরের দিন ওরা চলে আসে একটা রেস্টুরেন্টে। ওখানে রকির সাথে পরিচয় করিয়ে দেয়। রকি, কেমন আছো? রকি, উনি আমার বড় বোন। আমাদের বিজনেসের কারণে তোমার থেকে একটা লোন নেওয়ার জন্য এসেছি। রকি মনে মনে ভাবতাছে,
আরে উনি তো অনেক সুন্দরী। নীলুর এত সুন্দর একটা বোন আছে, সে তো আগে জানতো না। তা কত ডলার লাগবে? এই তো $30 মিলিয়ন লাগবে। তাহলে ডলারগুলো দেওয়ার ব্যবস্থা করো। আরেকটা কথা, এর জন্য তোমাদের কোনো সুদও দিতে হবে না। দেখেছিস আপু, আমি বলেছিলাম না রকি অনেক ভালো। দেখলি তো, আমাদের কোনো সুদও দিতে হবে না। সুদ তো নিব না, তবে এর পরিবর্তে আমি যখন তোর বোনকে ডাকবো তখনই আমার চাহিদা পূরণ করতে হবে। ছি ছি, আমি এখানে ডলার নিতে এসেছি, নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য আসিনি। নীলু, আমাদের কোনো লোনের প্রয়োজন নেই, চল এখান থেকে। ওই দাঁড়া, কি ভেবেছিস তোমরা এখান থেকে যেতে পারবা? তোমরা লোন নাও নাও বা নাও, তোকে তো আমার কাছে আসতেই হবে। দেখো রকি, ভালো হবে না বলে দিচ্ছি। যদি আমার কথা না শুনিস, তোদের দুজনকে ভোগ করে মেরে ফেলতে আমার বেশি সময় লাগবে না। তোর বন্ধু এসব কি পাগলের মতো বলতেছে? আমিও দেখি তোরা কিভাবে এখান থেকে ফিরে যাস। রকি, আমরা তো বন্ধু, তাহলে কেন এরকম করছিস বল? বেশি কথা বললে তোদের এখানেই রুমে নিয়ে যাব। কথা শুনে রকিকে একটা থাপ্পড় দেয়। রকি তো অনেক রেগে যায়, কিছু বলতে যাবে ওখানে নীলয় চলে আসে। নীলাশা, চিন্তা করো না, আমি থাকতে তোমার কোনো ক্ষতি আমি হতে দিব না। তুমি এসেছো রকি, আমাদের বাঁচাও ওর হাত থেকে। এই, কে বাঁচাবে তোকে? তুই কি জানিস না কে আমি? তুই যে দেউলিয়া হয়ে গেছিস সে কথা কি ওরা জানে না? রকি ভালো হবে না কিন্তু। এই কথাটা শুনে নীলয়কে একটা থাপ্পড় দেয়। আর একটা কথা বললে তোকে আমি এখানেই মেরে ফেলবো। মাফিয়ার জগতে আমারও অনেক পরিচিত লোক আছে, ওদের সাথে কথা বলে তোকে মারতে আমার বেশি সময় লাগবে না। ও তাই নাকি? তুই কি জানিস আমি কে, আমার পেছনে কে আছে? তা শুনি কি আছে তোর পাশে? ডেভিল নাম শুনেছিস? উনি হচ্ছে আমার বস, আমি ওনার সাথে কাজ করি। কথা শুনে নীলয় তো অবাক হয়, সাথে বাকিরাও। কেননা মিস্টার ডেভিলের পাওয়ার সম্পর্কে এখানকার সবাই জানে। বড় বড় নেতারা ডেভিলকে ভয় পায়। এক কথায় ডেভিল চাইলে যাকে ইচ্ছা তখন যখন তখন মেরে ফেলতেই পারে। কি ডেভিলের জন্য কাজ করিস? নীলয় তো এই কথা শুনে অবাক হয়ে গেছে। এই ছেলে ডেভিলের হয়ে কাজ করে, তাই সে ভয়ে হাত জোর করে মাপ চাইছে। তুই কি আমাকে গাধা পেয়েছিস? তোদের কাউকে আজ আমি যেতে দিব না। প্লিজ আমাকে যেতে দিন। ঠিক আছে, তুই যা। আর তোরা দুজন নিজেদের জামা আমার সামনে খুলে দেখাবি। আমি 3 বলা পর্যন্ত যদি না করিস তোদের দুজনকেই সাথে সাথেই আমি বাসর শুরু করে দিব। নিলয় ভাইয়া, প্লিজ আমাদের বাঁচান। 1 2 3। নীলু আর নীলাশা কেউ তাদের জামা খোলেনি, সেই জন্য রকি তো আরো বেশ রেগে গেল। রেগে গিয়ে নীলু আর নীলাশার শরীরে হাত দিতে থাকে। এতে প্লিজ আমাদের যেতে দাও। প্লিজ আমাদের ছেড়ে দিন। রকি তো কারো কারো কথাই শুনছে না, ও আরো ভালো করে হাত দিতে যাবে। তখনই আকাশ ওখানে এসে রকিকে একটা থাপ্পড় দেয়। তোর সাহস কি করে হলো আমার শরীরে টাচ করার? এভাবে দুজন মেয়ের উপরে জোর দেখাতে লজ্জা করে না তোর? তুই কে যে তোকে বলতে যাব? তার আগে এটা বল, এখানে রকি কে? আমি রকি, কি হয়েছে বল। তখনই আকাশ রফিক চৌধুরীর কথা বলে যে উনি তাকে ডলার নিতে পাঠিয়েছে। কথাটা শুনে রকি কিছুক্ষণ হাসতে থাকে। তোমরা সবাই শুনতে পাচ্ছ, এই ছেলে আমার কাছ থেকে ডলার নেওয়ার জন্য এসেছে। আমি এখানে মারামারি করতে আসিনি, ডলার দিলেই চলে যাব। তোর কি মাথা ঠিক আছে? যদি ডলার না দেই তাহলে কি করবি? আমি তোর হাত পা ভেঙে তোকে এখানে বসিয়ে রাখবো। কি হচ্ছে আকাশ, তুমি জানো ওরা কতটা পাওয়ারফুল? আমি তো আমার ডলার নিতে এসেছি। এর সাথে ঝামেলা করে তুই এখান থেকে ফিরে যেতে পারবি? তোকে তো রফিক চৌধুরী নিজে এসে বাঁচাতে পারবে না। তাহলে তোরা সব একসাথে, তাই তো? আমি তো তোদের সবাইকে আজকে মেরেই ফেলবো। আমরা কি দোষ করেছি? আমাদের কেন মারবে? ওই ছেলে তোদের কারণে আমাকে অনেক কথা শুনিয়েছে, আমি তোদের বাঁচিয়ে রাখবো না। প্লিজ আমাদের যেতে দাও। রকি, আমার সামনে ক্ষমা চাও, নয়তো আমি তোকে বাঁচিয়ে রাখবো না।
আমার মুড আজকে ভালো আছে, সেজন্য তোকে একটা সুযোগ দিচ্ছি। আমার পা ধরে ক্ষমা চেয়ে নে, তাহলে আমি তোকে যেতে দিব। প্লিজ রকি, বিশ্বাস করো, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। অনেক দেরি হয়ে গেছে, এখন আর কোনো কিছু বলে লাভ নেই। এই কথা শোনার পরে আকাশ তো রকি আর লোকেদের ইচ্ছা মতো মারতে থাকে। এটা দেখে বাকিরা অবাক হয়। নীলাশা, এই ছেলে তো নিজের সাথে সাথে আমাদেরও বিপদের মধ্যে ফেলে দিয়েছে। আমরা এখান থেকে বের হতে আর পারবো না। আমি তোদের কাউকে বাঁচিয়ে রাখবো না। আমি এক্ষুনি ডেভিলকে কল দিচ্ছি। কল দিয়ে ডেভিলকে জানিয়ে দেয়। এখন তো মিস্টার ডেভিল চলে আসবে এখানে। উনি আসলে তো আমাদের মেরে ফেলবে। প্লিজ আকাশ, সময় আছে, রকির কাছে মাপ চেয়ে নাও, নয়তো ওর বস আমাদের ছেড়ে দেবে না। ওর বছরও ক্ষমতা নেই আমার কিছু করার। দেখি কি করতে পারে। কিছুক্ষণের মধ্যে মিস্টার ডেভিল চলে আসে ওখানে। ওকে দেখে বস, আপনি এসেছেন? এই ছেলেটা আমাকে মেরেছে, সাথে আপনার নামে খারাপ কথা ও বলছে বলছে আপনাকে ও মেরে ফেলবে। ও তাই নাকি? তা দেখি তো, কে এই ছেলে? এই ছেলে, এইদিকে তাকা। কথাটা শুনে আকাশ পিছনে তাকায়। ওকে দেখে ডেভিলের মুখ তো অনেক ফ্যাকাশে হয়ে যায়। এই হারামি তো দেখছে আমাকে সত্যি সত্যি মেরে ফেলবে মনে মনে। দেখছিস, আমার বস তোকে শাস্তি দিবে। আপনি এদের সবাইকে শাস্তি দেন। প্লিজ আমাদের যেতে দাও। বস, এদের মোটেও মাফ করবেন না। মিস্টার ডেভিল চিনতে পেরেছেন আমাকে? আমি বিজনেসের কাজে একবার আপনার সাথে কথা বলেছিলাম। ওই বেয়াদব ছেলেটা সব সমস্যা করেছে, আমাদের যেতে দিন। ডেভিল, তোমার লোক এই লড়াই শুরু করেছে আর আমি এটা শেষ করে ছাড়বো। তোর কি মাথা ঠিক আছে? আমার ডলার, মিস্টার ডেভিলের ডলার একই। তুই তো বলেছিলি আমার পা ভেঙে দিবি। কই দে দেখি কি করতে পারিস। কথাটা শুনে ডেভিল রকির পায়ে লাথি মারে। এতে রকি উল্টো নিচে পড়ে যায়। এটা কি করছেন? আপনার তো ওকে মারার কথা। চুপ কর বেয়াদব। তুই ডলার নিয়েছিস, তুই তা পরিশোধ করবি। মাঝখান থেকে আমাকে কোন বিপদে ফেলাতে চাস বল? এটা কি হলো? মিস্টার ডেভিল ওনাকে সরি বলছে? এটা কিভাবে সম্ভব? আমি কি ঠিক দেখতেছি? কাঁধার বাচ্চা, দাঁড়িয়ে আছিস কেন? মাপ চা। প্লিজ আমাকে মাফ করে দিন। এইভাবে কেউ মাপ চায়? ওনার পা ধরে মাপ চা। রকি পা ধরে আছে। আশেপাশে কেউ বুঝতে পারছে না কি হচ্ছে এখানে। ডেভিল যেখানে আকাশকে মারার কথা সেখানে উল্টো রকিকে মারতেছে। এটার হিসেব ওরা ঠিকভাবে মিলাতেই পারছে না। আমি তোমাকে তখনই মাফ করে দিব যখন তুমি ডলার পরিশোধ করবে। আমি এখনই পরিশোধ করে দিব। রকি চলে যায়। বাকিরা তো তাকিয়ে আছে ওদের দিকে। ডেভিল, তোমার কারণে তোমার লোকেরা এরকম হয়ে যাচ্ছে, লোকজনের ডলার মেরে দিচ্ছে। এটার উপরে তোমার কোনো বক্তব্য আছে কি? এসব কি হচ্ছে আকাশ? তোমার কি মাথা ঠিক আছে? উনি একজন মাফিয়া কিং, আর তুমি ওনাকে এইসব প্রশ্ন করছো? তুমি নিজেও তো মরবে, সাথে আমাদেরও মারবে। আপু, দেখলি তো ও আমাদের কিভাবে বিপদে ফেলেছে। প্লিজ আকাশ, ওনার কাছে মাপ চাও। দোষ তো আমি করিনি, তাহলে আমি কেন মাপ চাইবো? দোষ যে করেছে সে মাপ চাইবে। তোর মতো ছেলে এই কথা বলার সাহস পায় কি করে, তাও মিস্টার ডেভিলের সামনে? ও আমাদের কিভাবে বিপদে ফেলেছে। ক্ষমা চাও ওনার কাছে, এতে আমাদের সবার জন্যই ভালো হবে। আরে আপনারা সবাই চুপ করে আছেন কেন? আকাশ ঠিক বলেছে। আমার লোকেদের ভুলের জন্য আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এটা আমি কি শুনছি? আমি নিজেও তো বুঝতে পারছি না। আন্ডারওয়ার্কিং মিস্টার ডেভিল আমাদের কাছে ক্ষমা চাইছে। আমরা কোনো স্বপ্ন দেখছি না তো? মিস্টার আকাশ, আমার জরুরি কাজ আছে। আপনি অনুমতি দিলে আমি এখান থেকে যেতে পারবো। ঠিক আছে, যাও, তবে এরপর থেকে আমার কথাগুলো মাথায় রাখবে। ডেভিল চলে যাওয়ার পরে সবাই তো আশ্চর্য হয়ে যায়। ওর মতো একটা ভিখারি কিভাবে মিস্টার ডেভিলকে জানবে? আপু, ও কিভাবে চিনবে? ওনারা দয়া হয়েছে বলে আমাদের ছেড়ে দিয়েছে। কিন্তু উনি তো আকাশকে ভয় পেয়েছে। আমার তো মনে হচ্ছে এইসব নিলয় ভাইয়া করেছে, কেননা উনি ওনার বাবাকে কল দিয়ে এই সবটা করেছে। সামনে? হ্যাঁ,
আমি করেছি এই সবটা। আমার বাবা অনেক পাওয়ারফুল ব্যক্তি, যা ডেভিল বুঝতে পেরেছিল, সেজন্য চলে গিয়েছে এখান থেকে। বুঝতে হবে তো নিলয় ভাইয়া কোন পরিবারের ছেলে। ডেভিল যেখানে এরকম করেছে তখন আমাদের এত ভয় কিসের? আকাশ কথাগুলো শুনে হাসতে থাকে, তাও কোনো কিছুই বলছে না। কি ব্যাপার? নিলয় ভাইয়া যেখানে আপনাকে বাঁচিয়েছে সেখানে ওকে ধন্যবাদ তো জানাতে পারো। ওর মতো ছেলেকে আমি ধন্যবাদ দিব, এটা তুমি ভাবলে কি করে? তোর জীবন আমি বাঁচিয়েছি, বুঝছিস কথাগুলো? দেখ, আমার সময় নেই, আমাকে যেতে হবে। আকাশ, তুমি কি কখনো ঠিক হবে না? তুমি এখনো ঘুমা যাও। আমি কখনো ওর কাছে ক্ষমা চাইবো না। কথাটা শুনে নীলাশা আকাশকে একটা থাপ্পড় দেয়। তুমি আগের মতোই থেকে গেলে, যার কারণে তুমি কারো উপকারের কথা ভুলে যাও। নিলয় যদি না থাকতো, ডেভিল তোমাকে মেরেই ফেলতো। তুমি কি এখনো অন্ধ হয়ে থেকে যাবে? নীলয়কে এতটা বিশ্বাস করো না যতটা বিশ্বাস করে তোমাকে ঠকতে হয়। এরই মধ্যে রকি ওখানে চলে আসে আর একটা চেক আকাশের হাতে ধরিয়ে দেয়। এই নিন আপনার চেক, সাথে এই গাড়ি। আমাকে মাফ করে দিন, আমি আপনার অনেক কথা বলেছি, সেজন্য আমাকে মাফ করে দিন। আপনার কথা ভুল হচ্ছে। ওর মতো একটা ভিখারি কিভাবে মিস্টার ডেভিলকে জানবে? রকি আবার নীলাশাকে একটা থাপ্পড় দেয়। ওনার সম্পর্কে যদি আর একটা বাজে কথা বলেছিস, তোদের সবাইকে আমি এখানেই শেষ করে ফেলবো। যদি মিস্টার আকাশ এখানে না থাকতো, তাহলে তোদের সবাইকে মিস্টার ডেভিল এখানে মেরে ফেলতো। তার মানে আমাকে নিলয় না আকাশ বাঁচিয়েছে? এটা কিভাবে সম্ভব? নিলয় বাবাকে অনেক পাওয়ারফুল ব্যক্তি। নিলয় তো একটা কাঙ্গাল, ওর মতো লোককে তো আমি আমার পা ধরে মাপ চাওবই। নিলয়, এটা আমি কি শুনছি? বিশ্বাস করো, এটা কিন্তু ঠিক না। আমাদের ডলার কিছু কমে গেছে, কিন্তু আমরা এখনো আগের মতোই আছি। তার মানে আকাশ ভাইয়া ঠিক বলছিল। আমার কিছু কাজ আছে, আমাকে যেতে হবে। নিলয় তো চলে যায়, কিন্তু নীলাশা এখনো আকাশের দিকেই তাকিয়ে আছে। তার মানে আকাশ যা বলছিল সব কিছুই সত্যি ছিল? তার মানে আকাশ আমাকে সাহায্য করে এসেছে এতগুলো দিন ধরে, আর আমি ওকে এতটা ধোকা দিয়ে এসেছি? এটা আমি কি করলাম? নীলাশা এসব ভাবতে থাকে। আকাশ তো অনেক আগেই বের হয়ে যায়, সেই জন্য নীলাশা দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। তুমি এত কিছু করছো আমার জন্য, তাহলে আমাকে কেন বলনি? আকাশ নীলাশাকে বলল, তুমি তো কখনো আমাকে বিশ্বাস করনি, নাই কখনো আমার কথা তুমি শুনেছ, কখনো তোমার জীবনে আমাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করনি। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেকবার বলেছিলাম, কিন্তু আমাকে কখনো বিশ্বাসও করনি। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করো। যদি আমি বুঝতে পারতাম তাহলে এত কিছু হতো না। অতীত জেনে এখন কোনো কাজ নেই। তুমি আমাকে যদি একটু ভালোভাবে বুঝিয়ে বলতে। কথাটা বলে আকাশ চলে যায়। এইদিকে নীলাশা বলতে থাকে, আকাশ, আমি যে এখনো তোমাকে ভালোবাসি, অনেক বেশি। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিয়ে কত বড় ভুল করেছি তা আমি এখন বুঝতে পারছি। অন্যদিকে রফিক চৌধুরী আর এরা ড্রয়িং রুমে বসে আছে। আর কিছুক্ষণ পরেই তো সব শেষ হয়ে যাবে। ওই ছেলেকে দিয়ে কোনো কিছুই হবে না। এরা অবাক হলো, তার মানে তার আব্বু জেনে বুঝেই আকাশকে বিপদের মুখে ফেলে দিল। এখানে বিপদের কোনো কিছুই নেই। যেই ছেলেটা একটা সামান্য কাজ করতে পারে না, সেই ছেলেকে কিভাবে তোকে সামলাবে বল? আমি তোর জন্মদিনে তোর জন্য বিরাট বড় লোকেদের আনবো, সেখান থেকে তোর যা পছন্দ হয় সেখান থেকে তোকে যাকে পছন্দ হয় তাকেই বিয়ে করে নিবি। কিন্তু এরার পক্ষে তো অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। তখনই আকাশ বলে উঠল, কি পারবে না? কথাটা বলতে বলতে আকাশ বাসার ভিতরে আসে। এরা দৌড়ে আকাশের কাছে চলে যায়। আকাশ ঠিক আছে কিনা তাকে জিজ্ঞাসা করলো। আকাশ তার প্রতি উত্তরে বলল, তার কিছু হয়নি, সে ঠিক আছে। ঠিক থাকলে তো হবে না, আমার ডলার এনেছো, জানি পারবে না, সেই জন্য আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও। তারপর আকাশ রফিক সাহেবের সামনে চলে যায় আর তার হাতে ডলারগুলো দিয়ে দেয় আর বলে ভালো করে দেখে নিতে। কি, তুমি ডলার ফিরিয়ে এনেছো? এটা কিভাবে সম্ভব? রকির কাছ থেকে ডলার ফিরিয়ে আনা তো প্রায় অসম্ভব। ইরা তার বাবার কথা শুনে বলে, আব্বু ডলার কিভাবে ফিরিয়ে এনেছে এটা জেনে তোমার কাজ নেই, তুমি ডলারগুলো আনতে বলেছো, এনে দিয়েছে। এবার আশা করি তুমি তোমার প্রমিস ভুলে যাবে না। আকাশ, চলো আমার সাথে, আজ থেকে আমাদের আর কোনো বাধাই থাকলো না।
ইরা আকাশের হাত ধরে নিয়ে যায়। এইদিকে রফিক চৌধুরী তো বুঝতে পারছে না কি থেকে কি হয়ে গেল। এইদিকে নিলয় দেখা করে আবিরের সাথে। আপনাদের আবিরের ব্যাপারে কিছু তথ্য দেই। আফির মধ্যপ্রাচ্যর্য 3 দেশের প্রধান, তাহলে বুঝতেই পারছেন ওর কতটা পাওয়ার আছে। কেমন আছেন মিস্টার আবির? হাই, আমি আবির, একে গ্রুপের একজন সদস্য। জি, অনেক ভালো। আপনি অনেক প্রভাবশালী ব্যক্তি। সেজন্য আমাকে যদি তুমি খুশি করতে পারো, তাহলে আমি তোমার পরিবারকে আগের মতো করে দিব। এটাই আমি তোমাকে কথা দিলাম। সত্যি বলছেন মিস্টার আবির? হুম। তাহলে বলুন কিভাবে আপনাকে সাহায্য করব। আমি শুনেছি আকাশ নাকি বিয়ে করেছে। বিয়ে করছি, আবার 1 বছর পরে ডিভোর্সও হয়ে গেছে, তাও 1 মাসের মতো হবে। একদম ঠিক ধরেছে। ওর বউ অনেক সুন্দর। জি বলুন কি কাজ? চিন্তা করবেন না, সব কিছু পেয়ে যাবে। ওরা ভেতরে আসে, তাও নীলাশের অফিসে। নিলয়কে দেখে নীলাশা তো অনেক রেগে যায়। তোর সাহস কি করে হলো এই অফিসে আসা? তোর মতো মিথ্যেবাদীকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। বেরিয়ে যা এখান থেকে। ও নীলাশা, আমি এখানে এসেছি তোমাকে সাহায্য করার জন্য। তোর মতো প্রতারকের কাছ থেকে আমার কোনো সাহায্য চাই না। পরিচয় করিয়ে দিই, উনি মিস্টার আবির, 4 রাজ্যের প্রধান। এক কথায় 4টা রাজ্যের সকল মানুষ ওনার কথায় ওঠে আর বসে। এক কথায় উনি একজন বিলিয়নার। হাই, আমি আবির, একে গ্রুপের একজন সদস্য, সাথে আকাশের ছোট ভাই। তাহলে আকাশ একে গ্রুপের? হুম, ছিল, কিন্তু কয়েক বছর আগে ওকে বের করে দেওয়া হয়েছিল। আমি এসেছি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে। এটা কি ধরনের ফাজলামো হচ্ছে? এটা কোনো ফাজলামো না। এই নাও $1 বিলিয়ন। এটা আমাদের বিয়ের উপহার হিসেবে ধরে নাও। আমি তোমাকে কখনোই বিয়ে করব না। যদি তুমি আমাকে বিয়ে করো, তাহলে তোমাদের কোম্পানি অনেক উপরে উঠে যাবে, সবাই তোমাদের সম্মান করবে। যদি তুমি আমার কথা না শোনো, তাহলে তোমার পরিবার আর কোম্পানি পথে বসাতে আমার 1 ঘন্টা সময় লাগবে। বুঝতে পেরেছো? আপনি আমাকে ধমকি দিচ্ছেন? এটা ধমকি না, আমি পরামর্শ দিতে এসেছি। যদি তুমি আমার কথা না মানো, এটা দেখেছো? এটা তো আমার বোনের। ঠিক ধরেছ। যদি আমাকে বিয়ে না করো, তাহলে তোমার বোনের কি হাল হবে তা আশা করি বুঝতে পেরেছো। প্লিজ আমার বোনের কোনো ক্ষতি করবেন না। ক্ষতি আমি করব কি করব না তো, সবটা তোমার উপর নির্ভর করে। যদি তুমি আমার কথা রাখো, তাহলে কোনো ক্ষতি হবে না। যদি না মানো, তাহলে ক্ষতি তো হবেই। নীলাশা, মিস্টার আবির তো ঠিক কথাই বলেছে। ওনাকে বিয়ে করলে এই রাজ্যের সবাই তোমাকে সম্মান করবে, তোমাদের কোম্পানি আরো উপরে উঠে যাবে। এক কথায় ওনাকে বিয়ে করা মানে স্বর্ণের হাতি পার সমান। আকাশের সাথে তো তোমার ডিভোর্স হয়ে গেছে, তাহলে তো তোমার কোনো সমস্যা হওয়ার কথাও না। আমার কথা আশা করি বুঝতে পেরেছো। সেজন্য তোমাকে সময় দিলাম। যদি আমাকে খুশি রাখতে পারো, তাহলেই সব কিছুই তুমি পাবে। নিলয়, চলো তাহলে আমরা এখন যাই। নীলাশাও ভাবতে থাকে কি করবে না করবে, এটাই ভাবতে থাকে। সেজন্য আবিরকে হ্যাঁ বলে দেয়। ঠিক আছে, আমি তোমাকে বিয়ে করতে রাজি, কিন্তু আমার পরিবারে যেন কোনো ক্ষতি না হয়। তুমি আমাকে খুশি রাখলে তোমার পরিবারের কোনো কিছুই হবে না। নিলয়, একটা কাজ করো, আমার আর নীলাশার বিয়ে উপলক্ষে একটা পার্টির আয়োজন করো, যেখানে সব গণ্যমান্য ব্যক্তিরা যেন থাকে। চিন্তা করবেন না, হয়ে যাবে সব কিছু। এইদিকে ইরা 2 দিন পরে একটা পার্টির আয়োজন করা হয়। সেখানে অনেক লোক এসেছে। আমাদের ডাকার কারণ? কি শুনবো? মিস ইরা এখানে আমাদের সবাইকে ডেকেছে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তাহলে তো অনেক মজা হবে। অনেক মজা হবে। এই পার্টিতে রিয়া আর রিয়াজও আসে। ওরা এসে কথা বলতে থাকে। তখন ওখানে আকাশও আসে। এ কি, তুই এখানে? তুই তো সামান্য একটা ভিখারি, তোকে কে আসতে বললো এখানে? ভাইয়া, কেউ যে নিজের খারাপ দেখার জন্য এখানে আসবে তা কি ভাবা যায়? বেচারা আসলে অনেক দুঃখী একটা লোক। ইরাকে তো পাবে না, আবার নিজের সামনে ইরা ও অন্য কারো হতে দেখবে। তাছাড়া ভাইয়া, তোর তো ভাগ্য খুলে গেল, ইরা তোকে বিয়ে করবে। তা আকাশ, তোমার কি মনে হয় ইরা তোমাকে বিয়ে করবে? সেটা তো সময়ে বলে দেবে। দেখো আকাশ, আমি চাই তুমি এখানে কোনো ঝামেলা না করো।
যদি করেছো তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো, তা কিন্তু ভুলে যেও না। মিস এরা আমাদের মাঝে উপস্থিত হয়েছে, সবাই ওনাকে স্বাগত জানাও। সবাই এক এক করে স্বাগতম জানাতে থাকে। এরপর এরা স্টেজে উঠে পড়ে এবং সবাই সামনে বক্তব্য দিতে থাকে। আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন, এটার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমার জন্মদিন, সেই জন্য এই খুশির দিনে আমি আপনাদের আরও একটা খুশির সংবাদ দিতে চাই। জি বলুন মিস ইরা, কি খুশির খবর? আমি বিয়ে করব অনেক তাড়াতাড়ি। কি আপনি বিয়ে করবেন? আপনি যাকে বিয়ে করবেন সে তো অনেক ভাগ্যবান হবে। ভাইয়া আমার মনে হচ্ছে তোর কথা মনে বলবে। হচ্ছে, কিন্তু আমি তো। ইরাও তোকে ভালোবাসে, সেজন্য আমার মনে হয় তোর কথাই বলবে। তাহলে তো ভালোই হবে। তা আকাশ, তুমি এখনো এখানে দাঁড়িয়ে থাকবে? ইরা কিছুক্ষণ পর আমাকে ডাকবে, আমি স্টেজে এসে ওকে জড়িয়ে ধরবো, কিস করব, তারপর ওকে সবার সামনে বিয়ের জন্য হ্যাঁ বলে দেব। আর তুই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকবি, সাথে অনেক আফসোসও করতে থাকবি। আকাশ চুপ করে আছে, কোনো কথাই বলছে না, কি হচ্ছে শুধু তা দেখেই থাকে। তা মিস এরা আপনি যাকে বিয়ে করবেন সে নাকি আমাদের মধ্যেই একজন? হ্যাঁ, সে আপনাদের মধ্যেই একজন। ও ভুলে গেল, ইরা তোকে বিয়ে করবে। তোমার ভাইকে আমি ডাকবো। আমি তো আকাশকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। আকাশ তুমি উপরে আসো আমার কাছে, সবাই আমার হবু হাজবেন্ডকে সম্বোধনা জানান। কে কথা শুনে সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ইরার মতো মেয়ে আকাশকে যে ভালোবাসবে তা কারোর জানা ছিল না। সেজন্য যখন ইরা বলেছে তাই ওরা হাততালি দিয়ে সম্বোধনা জানার সাথে ফুলের মালা দিয়ে দিল। এটা হতে পারে না ইরা, তুমি আমাকে রেখে এই ভিখারি আকাশকে বিয়ে করতে পারো না। এখানে তোমার বরাবর যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে আমি। ইরা, এটা কিন্তু ঠিক না। তুমি সবার সামনে আমাদের পরিবারকে এতটা নিচু দেখাতে পারো না। ও তাই নাকি? আমি কি কখনো বলেছি তোর ভাইকে বিয়ে করব? আমার আর তোমার বিয়ের কথাবার্তা তো ছোটবেলায় ঠিক হয়ে রয়েছে। সব কথা বলার কোনো মানে নেই মিস্টার রিয়াজ, আমি কখনো তোমার কথা বলিনি আর নাই কখনো বলবো। তাহলে আপনারা সবাই আমাদের দুজনের জন্য দোয়া করবেন। ইরা, এটা হতে পারে না। ইরা, এটা ঠিক না। এখানে ঝামেলা করো না রিয়াজ। আকাশ আর ইরা একে একজনকে ভালোবাসে, তাদের মধ্যে বিয়ে ঠিক হয়ে আছে, সেই জন্য এখানে মজা করার কোনো কিছু নেই। তাছাড়া ইরা বাবা রাজি আছে তাদের এই বিয়েতে, সেজন্য এখানে রিয়া আর মিরাজ, সেজন্য এখানে রিয়া আর রিয়াজ এমন কিছু যেন করে না বসে, যার কারণে তাদের অপমান হতে বাধ্য হয়। এটা হতে পারে না রফিক চৌধুরী, আকাশকে কখনো মেনে নিতে পারে না। রিয়াজ, আমার হবু হাজবেন্ডকে নিয়ে একটা বাজে কথা বললে আমি কিন্তু তোকে ছাড়বো না। আকাশের অপমান মানে আমার অপমান, ওকে কেউ খারাপ কথা বললে এটা আমি কখনোই মেনে নিব না। এটা হতে পারে না। মিস্টার রিয়াজ, আমি চাই না তুমি কোনো ঝামেলা করো, তাহলে কিন্তু ভালো হবে না। আপনারা সবাই পার্টি উপভোগ করুন। ঠিক তখনই মিস্টার আবির আর নীলাশা তাদের মাঝে উপস্থিত হয়। মিস্টার আবির, যখন এখানে এসেছি তখন কোনো একটা ব্যাপার তো অবশ্যই আছে। মজাতে এখন হবে মনে হচ্ছে। আকাশ একটা অকর্ম ছিল, আর সেটাই রয়ে গেছে। আকাশ আবিরকে দেখেই বলো, তুই এখানে কেন এসেছিস? আমার ভাই, আমি তো এসেছি তোর সাথে দেখা করার জন্য। এতগুলো বছর পর কি মনে করে এসেছিস তা বল। আমি তো তোর সাথে কথা বলার জন্য এসেছি। তোর সাথে কথা বলে কোনো ইচ্ছেই আমার নেই। না থাকতে পারে। তা কি দেখছিস এমন করে? তুই নীলাশাকে জানিস? আকাশ বলো, না জানি না। আচ্ছা যখন জানিস না তখন পরিচয় করে দিই। ও আমার হবু বউ, তোর ভাবি। আকাশ অবাক হলো, কি তুই বিয়ে করবি, তাও ওকে? বিয়ে তো আমি করব, তাহলে তোকে এই নিয়ে ভাবতে হবে না। আয় আর ভাবির সাথে কথা বল। আশা, তুমি কি জানো আবিরকে? তারপরও এইসব করার মানে কি? আবির বলল নীলাশাকে। তৎক্ষণাৎ নীলাশা বলল, আমি জানি আবিরকে, সেই জন্য আমি ওকে বিয়ে করব। তাছাড়া ও একই গ্রুপের ছেলে। আকাশ বলল, নীলাশা তুমি ওকে বিয়ে করা মানে অনেক বড় বিপদ নিজের কাঁধে নেওয়া, তুমি কেন বুঝতে পারছো না? নীলাশা বলল, ওর সাথে থাকলে উল্টো কোনো বিপদে আমাকে ছুঁতে পারবে না। তাছাড়া আবিরকে আমি পছন্দ করি। একটা মেয়ে চায় তার স্বামী একজন পাওয়ারফুল ব্যক্তি হোক,
আকাশ বলল, আবির ভালো ছেলে না, ও তোমাকে কষ্ট দিবে, তোমার ভালো কখনো ও চাইবে না। আমি তোমার ভালোর জন্যই বলছি, ওকে তুমি বিয়ে করো না। নীলাশা বলল, আমার জন্য কোনো ভালো আর কোনটা খারাপ তা তোমার কাছ থেকে শিখতে হবে না। তাছাড়া আমি পুরনো সব কিছু ভুলে গেছি, সেই জন্য তা মনে করতে চাই না। তুমি আমাকে ভুলে যাও, আর আমি আবিরকেই বিয়ে করব। আমি আমার সামনে আর কখনো তোমাকে দেখতে চাই না। তাছাড়া তোমার ভাইকে আমি কেন পছন্দ করেছি জানো? কারণ তুমি কখনো আবিরের বরাবরই হতেই পারবে না। আকাশ বলল, তুমি কি এখনো আমার কোনো কথা বিশ্বাস করবে না? ঠিক আছে, বিশ্বাস করতে হবে না। আমি চাই না তুমি আবিরকে বিয়ে করো, তোমাকে পস্তাতে হবে, জেনে নিও। নীলাশা বলল, আমি কখনো পস্তাবো না। আকাশ বলল, না পস্তালেই ভালো। নীলাশা মনে মনে বলল, আমাকে মাফ করে দাও আকাশ, আমি কখনো চাইনি তোমাকে এত কঠিন কথা বলতে। আমি যদি এরকমটা না করি তাহলে মিস্টার আবির আমার ক্ষতি করে বসবে, সেই জন্য আমাকে এই কথাগুলো বলতে হচ্ছে, তা তোমার ভালোর জন্য। তাহলে আর আবির তোমার কোনো ক্ষতি করবে না। আমি জানি তুমি ভালো চাও আমার, কিন্তু আমার যে কোনো কিছু করার নেই, পারলে আমাকে মাফ করে দিও। শুনছিস তো আমার প্রিয় ভাই, আমি যাচ্ছি আমাদের এঙ্গেজমেন্ট করার জন্য 3 দিনের মধ্যে। তুই কিন্তু অবশ্যই আসবি। এই নে কার্ড, আমি তোর জন্য অপেক্ষা করব। এই বলে আবির নীলাশাকে নিয়ে চলে যায় ওখান থেকে। এরা চলে যায়, আকাশও বের হয়। তখন একটা লোক আকাশের সামনে আসে। স্যার, আমি খোঁজ নিয়ে দেখেছি আবির এখনো এই শহরে আছে। নীলাশা কেন আবিরের কথায় রাজি হয়ে গেল? যদি আপনি বলেন আমি খোঁজ নিয়ে দরকার দেখব, নেই। যেমনটা আপনি চাইবেন। তা ওই নিয়ন্ত্রণের কাজ কত দূর? সবাইকে নিমন্ত্রণ করা হয়েছে, সবাই তো অনেক খুশি হয়েছে, কেননা এই নিমন্ত্রণ পাওয়ার জন্য সবাই অনেক উৎসাহিত আছে। তা তো হবেই। তা কাল অনেক বড় বড় লোক আসতে থাকে এখানে, সরকারও এখানে আসবে, আমি কি ওনার পুরো খেয়াল রাখবো? একটা কাজ করো, কাল আমি সরকারের সাথে দেখা করব, সেজন্য একটা জায়গা ঠিক করে রাখো। ওকে স্যার, তাই হবে। পরের দিন নীলা ওর বন্ধুর কাছে আসে। ওর বন্ধু ওই রাজ্যের একজন পুলিশ। এই তো অনেক ভালো। তা কি খবর মিস্টার আবিরের সাথে নাকি তোর অনেক খাতির হয়েছে? তারপর নিলয় পুলিশের সঙ্গে অনেকক্ষণ কথা বলে আর বলে যে কোনো উপায়ে যেন আকাশকে মিথ্যা কেসে ফাঁসানো হয়। তারপর আরও কিছুক্ষণ কথা বলে সেখান থেকে উঠে চলে যায়। নীলয় তো চলে যায়। পুলিশ অফিসার আকাশের সামনে আসে। কোনো সমস্যা হয়েছে কি অফিসার? আমাদের কাছে খবর আছে তোমার কাছে নেশা দ্রব্য আছে। আপনার কোথায় ভুল হচ্ছে? আমার কোনো ভুল হচ্ছে না। আমাকে চেক করার জন্য কোনো ওয়ারেন্ট এনেছেন কি? আমাদের এইসব লাগে না, সেজন্য ভালোই হবে তুমি তোমার হাত পিছনে নাও আর আমাকে চেকিং করতে দাও। যখন সবটা ভেবে নিয়েছেন তখন আর বলে কোনো কাজ নেই। ঠিক আছে, চেক করুন। পুলিশ অফিসার চেক করার বাহানায় একটা ড্রাগসের প্যাকেট আকাশের পকেটে ঢুকিয়ে দেয়, তারপর সেটা বের করে। কি এটা? এটা যদি আমার হতো তাহলে তো অবশ্যই এটা আমি চিনতে পারতাম, কিন্তু এটা তো আমার না, সেজন্য আমি এটা চিনি না। তোর মতো অনেক লোককে দেখেছি আমি। তোমরা নিয়ে যাও একে। আমি বুঝতে পারছি না আপনি কেন আমাকে ফাঁসাতে চেয়েছেন। দেখুন, আমি এখানে একজনের সাথে দেখা করতে এসেছি, সেজন্য আমি চাই না তার সামনে পড়ে আপনার কোনো ক্ষতি হোক। সেজন্য যদি এখান থেকে চলে যান তাহলে আমি ভুলে যাব এখানে কিছু হয়েছিল। যদি এরপরেও তুমি না শোনো তাহলে এরপর যা হবে তার জন্য তুমি মোটেও প্রস্তুত থাকবে না। তোমরা নিয়ে যাও একে। বুঝতে পেরেছি, তুই আমাকে জেলে নিয়ে ছাড়বি। ঠিক আছে, চলুন তাহলে। এইদিকে খবরটা সরকার জেনে গেছে। কি সুপ্রিম লিডার অ্যারেস্ট হয়েছে? কার এত বড় সাহস হয়েছে এনাকে অ্যারেস্ট করেছে? যত তাড়াতাড়ি পারো ওই অফিসার আর ওনাকে খুঁজে বের করো। আমি শহরে আসতে আর 30 মিনিট লাগবে। এই 30 মিনিটের ভিতরে কাজ হয়ে যাওয়া চাই, নয়তো কাউকে বাঁচিয়ে রাখবো না। এইদিকে খবরটা নীলাশার এরাও জেনে গেছে। কি? আকাশকে অ্যারেস্ট করা হয়েছে? একটা কাজ করো, এই শহরে বড় উকিলকে ধরো, যে কোনোভাবেই হোক আকাশকে বের করতেই হবে। এইদিকে ইরা জানতে পারে, সাথে আকাশের লোকেরাও। দেখো, যদি তুমি আমার কথা মেনে চলো তাহলে তাহলে তোমার প্রাণ আমি বাঁচতে দিব। মনে হয় তুই এখনো আমাকে ঠিক করে চিনিসনি। যদি চিনতে পারতি তাহলে এই কথা বলার সাহস তুই করতি না। এটা আমার পুলিশ স্টেশন, এখানে আমি যা বলবো এটাই শেষ কথা হয়ে যায়।
এখানে তোকে বাঁচানোর অন্য কেউ আসতে পারবে না। স্যার, সেন বংশ থেকে মিস নীলিশা উকিল পাঠিয়েছে মিস্টার আকাশকে ছেড়ে দেওয়ার জন্য। কথাটা বলতে বলতে একজন হাবিলদার ভিতরে আছে। ওই উকিলকে বলে দাও আকাশ অনেক বড় অপরাধ করেছে, সেজন্য ওকে জামিন দেওয়া হবে না। জি স্যার, বলে দিচ্ছি। দেখেছিস, তোকে যেই পুলিশ বাঁচাতে আসুক না কেন, তোকে কেউ বাঁচাতে পারবে না। স্যার, চিফ সেক্রেটারি কল দিয়েছে, বলেছে ওনাকে ছেড়ে দেওয়ার জন্য। যদি না ছেড়ে দেই তাহলে আমাদের চাকরি চলে যাবে। কি, এর মতো ছেলেকে এত বড় লোক কিভাবে চেনে? ও তুই কিভাবে চিফ সেক্রেটারিকে চিনিস বল? তুই যদি না ওনাকে না তুই যদি ওনাকে না চিনিস তাহলে তোর জন্য এত বড় লোক এখানে কেন আসবে? তোকে চড়ানোর জন্য? আকাশ বলো, আমি ওদের চিনি না, কিন্তু সরকারকে চিনি। কি, তুই সরকারকে কিভাবে চিনিস? স্যার, সরকার এখানে আসতেছে। তোমার সাহস কি করে হয় মিস্টার আকাশ কিভাবে থানায় নিয়ে আসার? উনি 5টা রাজ্যের সুপ্রিম লিডার। 5টা রাজ্য ওনার কথায় উঠে আর বসে, আর তুমি ওনাকেই ধরে নিয়ে এসেছো। তুমি অনেক বড় অপরাধ করেছো। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। সরি স্যার, আমার আসতে অনেকটা লেট হয়ে গিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দিন। কথাটা বলতে বলতে উনি আকাশের পা ধরে আছে। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো কোনো নির্দোষ ব্যক্তিকে নিয়ে এভাবে ফাঁসাবো না। প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। তারপর পুলিশ অফিসার আকাশের পা ধরে অনেক কান্নাকাটি করে আর বলতে থাকে কেন সে আকাশকে এখানে ধরে এনেছিল। সে নিলয়ের সব কথা তাদেরকে খুলে বলে। তা স্যার, এখন কি করব বলেন? নিলয়কে কি ধরে আনবো? তা এই অফিসারের কি করব? পুলিশ অফিসাররা নিলয়ের কি করবে তা আকাশ বলতে থাকে। এরপর ওখান থেকে বের হয়ে আসে। বের হতেই নীলাশার সাথে দেখা হয় আকাশের। একটু সাবধানে থেকো, এভাবে আমি তোমাকে বাঁচাতে পারবো না। তোমার কি মনে হয় আমি তোমার কারণে বেঁচে এসেছি? এরপর থেকে এরকম কিছু ভাবা স্বপ্নেও এনো না। সেজন্য এরকম নাটক অফ করো। আমি জানি তুমি এরকম কিছু বলবে। তুমি ভালো আছো এখন, এটাই দেখে অনেক খুশি লাগছে। এখন এসব বলার মানে কি নিরিশা? এখন এত ভালো ব্যবহার কেন? নাকি তোমার পাওয়ার দেখাতে এসেছো এখানে? আমি তো তোমাকে সাহায্য করার জন্যই তো এখানে এসেছি। তুমি আমার থেকে দূরে থাকো, এটাই আমি চাই। তুমি আমাকে এতটা ঘৃণা করো? এখন তো তুমি অন্য কারোর হবু বউ, সেজন্য আমার থেকে দূরে থাকলে ভালো। এটাই হয়তো আমার শেষ দেখা। আবিরকে বিয়ে করে আমি অন্য দেশে চলে যাব, সেই জন্য আমি কখনো তোমার কাছেও আসবো না। ভালো থেকো, শুভকামনা রইল তোমাদের জন্য। এই বলে নীলাশা চলে যায়। অন্যদিকে আকাশেরও কিছু খারাপ লাগে, তাও তেমন কিছুই বলেনি। এইদিকে রাতের বেলায় এরা আকাশের কাছে আসে। তুমি এখানে কি করছো? এমনিতে বসে আছি। তা তুমি এখানে কেন? তোমাকে একটা কথা বলার জন্য এসেছি। কি কথা? আমার জানার কোনো ইচ্ছেও নেই। আমার মনে হয় তোমার জানা দরকার। আবির নীলাশাকে ধমক দিয়েছে, যদি নীলাশা আবিরকে বিয়ে না করে তাহলে ওর পরিবারকে মেরে ফেলবে। এই জন্য বাধ্য হয়ে নীলাশা আবিরকে বিয়ে করতেছে। কিন্তু নীলাশা কেন আমাকে এ ব্যাপারে কিছু বলেনি? আসলে নীলাশা চায়নি তুমি এই সব কিছু জেনে আবিরের সাথে ঝামেলা করো, কেননা আবির অনেক পাওয়ারফুল ছেলে, ও তোমার ক্ষতি করে ফেলবে। সেই জন্য নীলাশা বিয়েতে রাজি হয়ে যায়, যেন আবির তোমার ক্ষতি না করে। আমি তো এই আবিরকে ছাড়বো না। আমি তোমাকে ভালোবাসি বলেই তোমাকে সত্যিটা বলে দিলাম। তবে তুমি যাই করো না কেন ভেবে চিন্তে করিও। এই নাও চাবি, তোমার কাজ শেষ হয়ে গেলে চলে আসিও। আমি তোমার পাশে আছি সব সময়, আর থাকবো। তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব, তবে চিন্তা করো না, আমি আবারও ফিরে আসবো। পরের দিন আকাশ কাউকে কল দেয়। কল দিয়ে কি যেন বলতে থাকে। তাছাড়া আজকে নীলাশার আবির বিয়ে, সেই জন্য এখানে তো আসতেই হবে। এইদিকে আকাশ এখনো আসেনি কেন? যেখানে আপনি এখানে আসে, সেখানে আকাশ কিভাবে এখানে আসবে? ও তো ভয়েও আসবে না। ও আসুক বা না আসুক, এতে আমার কোনো আপত্তি নেই। বিয়ের কাজ শুরু করো, আমি ওকে ভিডিও করে পাঠিয়ে দেব।
এরপর ওদের বিয়ের কাজ চলতে থাকে। তখনই ওখানে আকাশ চলে আসে। এ বিয়ে হতে পারে না। কথাটা বলতে বলতে আকাশ ভিতরে আসে। সবাই ওর দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। ও এখানে কি করে এলো? ওর তো জেলে থাকার কথা। এই লোকটা দেখি আমার বোনকে শান্তিতে থাকতে দেবে না। তুমি কি জানো না আবিরকে? তুমি ওর সাথে কখনোই পেরে উঠবে না। আমি ওর সাথে একটা হিসাব করতে এসেছি। কিসের হিসেব? তুমি কি ওর পাওয়ার সম্পর্কে ভুলে গেছো? ওর কাছে সব কিছু আছে, তুমি ওর সাথে পারবে না। শুধু আবির কেন, ওর পরিবারের বড় কেউ আসলেও আমার কোনো কিছু যায় আসে না। তুমি কি পাগল হয়ে গেছো? ওরা তোমাকে মেরে ফেলবে। আমি এখানে এসেছি তোমার সব সমস্যা দূর করার জন্য, যেন তোমাকে সামনে এসে সমস্যায় না পড়তে হয়। আকাশ, তুমি ইরার পাওয়ার দিয়ে কোনো কিছুই করতে পারবে না। তুমি ওর কোনো ক্ষতি করতে পারবে না। কেন বুঝতে পারছো না? তোমার এখান থেকে চলে যাওয়াটাই ভালো হবে। আমার বোন যাকে খুশি বিয়ে করবে, তাতে তোমার সমস্যা কোথায়? যদি এখান থেকে না যাও তোমার জন্য ভালো হবে না, বলে দিলাম। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। ও তাহলে তুই আমার সাথে পাঙ্গা নিবি? দেখ আকাশ, তুই যদি আমার পা ধরে ক্ষমা না চাস, আমি তোকে বাঁচতে দেব না। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম কথা বলার? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই আমার সাথে পাঙ্গা নিবি? আমি তোকে বাঁচতে দেব না। আবির, ভালো হবে না কিন্তু। আমি যদি ভুলে যাই তোকে মেরে ফেলতে, আমি 1 মিনিটও ভাববো না। আমি তোকে ছেড়ে দেব না। তোকে আজ আমি এখানেই মেরে ফেলবো। তোকে মেরে ফেললে এখানকার কোনো ক্ষমতাই আমাকে আটকাতে পারবে না। কথাটা শুনে আকাশ আবিরকে মারতে আসে। সেজন্য নীলাশা এসে বাধা দেয়। আকাশ, তুমি চলে যাও এখান থেকে। আমি তোমাকে চোখের সামনে দেখতে পারবো না, সেই জন্য তুমি চলে যাও এখান থেকে। তাহলে তুমি ওকে বিয়ে করবে, তাই তো? হ্যাঁ, ওকেই বিয়ে করব। আবির, তোর কি মনে হয় তুই বিজয় হয়ে যাবি? আমার কাছে যা আমার কাছে যা কিছু আছে তাতে আমি তোকে 1 মিনিটে কি কি করতে পারবো তা তুই কল্পনা করতে পারবে না। যদি তুই আমার পা ধরে ক্ষমা চাস, তাহলে আমি তোকে বাঁচতে দেব। আমি তোকে শেষবার বলতেছি, তুই নিজেকে ঠিক করে নে, নয়তো আমি তোকে বরবাদ করে দিব। তোর পুরো পরিবার এসেও তোকে বাঁচাতে পারবে না। তুই কি পাগল হয়ে গেছিস? তুই আমাকে ধমক দিচ্ছিস? তোর কি একটু লজ্জা করে নাই কথা বলতে? ড্রাগন গ্রুপের চেয়ারম্যান এখানে এসেছি, সবাই ওনাকে স্বাগতম জানাও। দেখলি তো, ড্রাগন গ্রুপের চেয়ারম্যান স্বাগতম জানাতে এসেছে। তাহলে বুঝতে পারছিস তো আমার কথা পাওয়ার? আমি যেখানে যাই সেখানে বড় বড় লোকেরা আমার সাথে দেখা করার জন্য আসে। হ্যালো মিস্টার প্রেসিডেন্ট। আমি ড্রাগন গ্রুপের চেয়ারম্যান আকাশ স্যার, আপনাকে স্বাগতম। আমি কি দেখছি? মিস্টার প্রেসিডেন্ট আকাশের সামনে এইভাবে ঝুঁকে সালাম করছে? এটা কিভাবে হতে পারে? মিস্টার প্রেসিডেন্ট, এটা আপনি কি করছেন? আকাশ তো আপনার সম্মানের যোগ্য না, তাহলে কেন ওকে সম্মান জানাচ্ছেন? কথাটা শুনে প্রেসিডেন্ট নিলয়কে থাপ্পড় মারে। মিস্টার প্রেসিডেন্ট, আপনার সাহস কি করে হয় আমার সামনে এরকম করে কথা বলার? তুমি কি ভুলে গেছো আমার সাথে এরকম কথা বলার পরিণতি কি হতে পারে? আমি শুধু আকাশের সামনে ঝুঁকবো, তোমার মতো লোকের সামনে কখনোই না। আপনি আমার সামনে এরকম কথা বলার সাহস পান কি করে? কে আপনাকে অধিকার দিয়েছে এই রকম কথা বলার? আমি একে পরিবারের সদস্য। আমরা যেখানে দিয়ে যাই সেখানে সরকার পর্যন্ত আমাদের কোনো কিছু বলার সাহস পায় না। সেখানে তুমি কে হে আমাকে এত কথা বলার? তখনই ওখানে তখনই ওখানে ডেভিল চলে আসে। তাহলে তুমি আমাকে বাধা দেবে? উনি তো আন্ডারওয়ার্ল্ডের কিং। আমি তো আপনার কোনো ক্ষতিও করিনি, তাহলে এই কথাগুলো বলার মানে কি? তুমি আমি অপমান করিনি তো কি হয়েছে? আমার বসকে তো অপমান করেছো। তুমি কি আকাশের কথা বলতেছো? বাহ, প্রথমে প্রেসিডেন্ট, এখন আন্ডারওয়ার্ল্ডের কিং ডেভিল। আমি কখনো ভাবতে পারিনি আকাশ তুমি এইরকম তৈরি হয়ে আসবে। এখানে ডেভিল আসতে বলে আমি তোমাকে ছেড়ে দেব, কিন্তু আমার পা ধরে তোমাকে ক্ষমা চাইতেই হবে। আমি থাকা অবস্থায় তুমি মিস্টার আকাশের সাথে কিভাবে এগুলো করো আমি দেখে নেব। তাহলে তোমরা দুজন আমার থেকে আকাশকে বাঁচিয়ে নেবে, এটাই তো? যদি তোমরা দুজন আমাকে আরো রাগান্বিত করো, তাহলে তোমাদের দুজনকে আমার থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা বলে মাত্র ডেভিল আবিরকে একটা থাপ্পড় দেয়। এতে সবাই তো অবাক হয়ে তাকিয়ে আছে, কেননা আকাশের জন্য ওরা এত কিছু করতেছে কেন, এটা সবাই ভাবতে থাকে। মিস্টার ডেভিল, তুমি ভুলে যেও না,
আমি তোমার কি কি ক্ষতি করতে পারি। আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো আইডিয়াও নেই। তুমি যদি না যাও এখান থেকে আমি তোমাকে মেরে ফেলবো। আবির ওখান থেকে চলে যায়, সাথে নিলয় আর নীলু ওরাও বের হয়। প্রেসিডেন্ট আর ডেভিল ওরাও আকাশের কাছে ক্ষমা চেয়ে বেরিয়ে পড়ে। এখন কি করবেন ডেভিন তো? চিন্তা করো না, আমি ওই একে গ্রুপের কোম্পানির একজন সদস্য যদি হয়ে যাই, তাহলে এই ডেভিলও আমার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু ওই কার্ড দিবেন কি করে? এখানকার সরকার আমাকে তা করে দিবে। উনি তাহলে আপনাকে সাহায্য করবে? অবশ্যই করবে। তাড়াতাড়ি করে ওই কার্ড কেনার ব্যবস্থা করো। জি অবশ্য। পরিস্থিতি তো বুঝতেই পারছেন। এবার দেখি কি হয় সামনের দিকে। অন্যদিকে নীলাশা আকাশকে জিজ্ঞাসা করে, আকাশ, আমাকে মাফ করে দাও। আমরা কি আবারও এগোতে পারি না? নীলাশা কাঁদতে কাঁদতে চলে যায়। আকাশ বের হয়ে এসে দেখে ইরা দাঁড়িয়ে আছে। তুমি এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে কেন আসলে না? আমি তো তোমাকে ডিস্টার্ব করতে চাইনি, সেই জন্য বাহিরে দাঁড়িয়ে আছি। তুমি একা কেন এসেছো? নীলাশা কেন আসেনি তোমার সাথে? ওর সাথে সব মামলা শেষ, সেই জন্য ওকে আনা হয়নি। তাছাড়া আমি চাইনি ওর কোনো ক্ষতি হোক। তাহলে কি তুমি আমাকে ছেড়ে যাবে না? অনেক ক্ষুধা লেগেছে, চলো আমরা কিছু খেয়ে আসি। রাতের বেলা একটা লোক আসে আকাশের কাছে। এই নিন স্যার, কাল যারা আসবে তাদের লিস্ট। না থাক, কাল আমি ওর সাথে শেষবারের মতো দেখা করব। ঠিক আছে স্যার। আকাশ সব পাওয়ারফুল ব্যক্তি কাল সব পাওয়ারফুল ব্যক্তিরা এসেছে। আকাশ, তোমার এই কার্ড আলাদা কেন? এই কার্ড ভিআইপি, সেজন্য অন্য সব কার্ডের থেকে আলাদা। সত্যি বলছে আকাশ? হ্যাঁ বাবা, সত্যি বলছি। ও একদম মিথ্যে বলছে। ও একদম মিথ্যে বলছে আঙ্কেল। এই কার্ড নকল। আমাদের হাতে যে কার্ড দেখছেন, আমাদের হাতে যে কার্ড দেখতে পাচ্ছেন, এটাই আসল কার্ড। আপনি যদি এই কার্ড নিয়ে যান তাহলে তো আমাকে জেলেও যেতে হতে পারে। কেন না নকল কার্ড নিয়ে যাওয়ার জন্য। রিয়াজ, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো, নয়তো ভালো হবে না কিন্তু। আমি একে গ্রুপের একজন মেম্বার। আমি যখন বলেছি তখন এটাই সত্যি হবে। এতটা অহংকার ভালো না রিয়াজ, নয়তো এর পরিণতি কি হতে পারে তা তুমি পরে জানতে পারবে। তোর সাহস কি করে হয় আমার সাথে এরকম কথা বলার? সেটাই তো ভাইয়া, ওর মতন ভিখারি এখানে কি করছে? তার মানে তুমি বলতে চাইছো তুমি এখানকার সুপ্রিম লিডার? সাথে ইরার বাবাও এসেছে। কথাটা বলেই রিয়া হাসতে থাকে, সাথে রিয়া ছাড় বাকি সবাই। আঙ্কেল, আপনার যদি কার্ড এতই দরকার ছিল তাহলে আমাকে বলতে পারতেন। আমি আপনাকে কার্ড দিয়ে দিতাম। শুধু শুধু এই আকাশের থেকে কার্ড নিয়ে অপমানিত হতে এসেছেন? রিয়াজ, তোমার এই ফালতু কথা বন্ধ করো। আকাশ, এই কার্ডের আসল রহস্য কি বলো আমাকে। রিয়াজ, আকাশকে আমি সম্পূর্ণ বিশ্বাস করি। ও যখন বলেছে এই কার্ড আসল, তার মানে এটাই আসলই হবে। এই কার্ড যদি আসল হয়, আমি আমার এই কার্ড সবার সামনে এখানে ছিঁড়ে ফেলবো। ঠিক আছে, আমি আমার এই কার্ড দেখাচ্ছি এখানে। আকাশ ওর কার্ড দেখায়। কার্ড দেখে গার্ডটা অবাক হয়ে যায়। আপনাকে স্বাগতম আমাদের সম্মানিত স্যার, আপনি ভিতরে যেতে পারেন। এটা কিভাবে সম্ভব? আকাশ একজন সম্মানিত ব্যক্তি, তাহলে কি এই কার্ড আসল? ভালো করে চেক করুন, ওর মতো লোকের কাছে এই কার্ড আসলো কোত্থেকে? আপনি বক বক বন্ধ করুন। আপনার থেকে শিখতে হবে না কোনটা আসল আর কোনটা নকল কার্ড। যার ক্ষমতা সবচেয়ে বেশি তাকে এই কার্ড দেওয়া হয়। সবচেয়ে ওপর। এসব জেনে তোমার কোনো কাজ নেই, তুমি তোমার কাজ করো। আকাশ, আমি তো কখনো ভাবতেও পারিনি তুমি ভিআইপি কার্ডের ব্যবস্থা করতে পারবে। আমি তাহলে ভেতরে যাই। রফিক চৌধুরী তো ভিতরে চলে যায়। অন্যদিকে আকাশ ইরার সাথে ভিতরে যাবে, তখনই ইরা গাড়ির কাছে আসে। এদের এত তাড়াতাড়ি ভেতরে আসতে দিবেন না। ঠিক আছে ম্যাম। ওরা দুজন ভিতরে আসে। ভিতরে দেখে দেখে নিলয়, আভি, নীলাশা ওরা ভিতরে ছিল, সাথে আরো 20 জনের মতো সম্মানিত ব্যক্তি। এইদিকে আবির। সরকার, আপনি কোথায়? আমি পথে আছি। তোমার সাথে আজকে সুপ্রিম লিডারের পরিচয় করিয়ে দিব। উনি অনেক ভালো মানুষ। ওনার সাথে তুমি পরিচিত হতে পারলে তোমার আর কোনো সমস্যা হবে না। তাছাড়া
ওনার সাথে দেখা করার সুযোগ সবার হয় না। আমি আমার পুরোটা দিয়ে চেষ্টা করব। এমন কিছু করো না যেন ওনার কাছে খারাপ হয়ে যেতে হয়। যদি ওনার কাছে তুমি খারাপ হয়ে যাও, তাহলে তোমাকে কেউ আর বাঁচাতে পারবে না। এটা কিন্তু খেয়াল রাখবে। চিন্তা করবেন না, আমি ওনার সামনে কোনো বাজে কথা বলবো না। কি বললো সরকার? উনি আমার হয়ে সুপ্রিম লিডার কিছু কথা বলে দেবে। একবার আমি যদি সদস্য হতে পারি তাহলে অনেক কিছু করতে পারবো। তাহলে তো আপনার পাওয়ারের অভাব হবে না। তারপর আমি নীলেশাকে বিয়ে করে নেব। আমি তোমাকে বিয়ে করব না। আপু, এটা কি বলছিস? ঠিকই বলেছি, আমি আবিরকে বিয়ে করব না। তোমার সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? আবির রেগে গিয়ে নীলাশাকে থাপ্পড় মারে। হেতে হাবিব, তুমি কেমন মানুষ? একটা মেয়ের উপরে এভাবে হাত তোলো? আকাশ, তুমি এখানে? এসেছি একটা কাজে। তুই এখানে কেন? আমি যেখানে যাই তুই সেখানে চলে আসিস। তো কি হয়েছে? সরকার আর আবির বন্ধু হয়। যদি আবির একবার সদস্য হয়ে যেতে পারে, তাহলে কিন্তু তোকে মেরে ফেলতে আমাদের বেশি সময় লাগবে না। তোরা সবাই ওনার সামনে নিচু হয়ে মাপ চাইতে হবে। দেখলি তো, সুপ্রিম লিডারের সাথে একবার কথা বলা হয়ে গেলে আমি কি কি করতে পারবো। ভয় লাগছে তাই না? আমার অনেক ভালো লাগতেছে তোকে ভয় পেতে দেখে। তোর কিভাবে মনে হয় সুপ্রিম লিডার তোর পক্ষ হয়ে কথা বলবে? ও তোর কোনো সাহায্যই করবে না কখনো। যদি তুই এখান থেকে চলে না যাস, আমি তোর এমন অবস্থা করব যা তুই ভাবতেও পারবি না। তোর সাহস দেখেই অবাক হয়ে যাচ্ছে আমি। এখানে সবকিছু সরকার নিয়ন্ত্রণ করে। এখানে টেবিলেরও কোনো কথা হবে না। সরকারের সামনে তোরা সবাই কিছুই না। সরকারের অপমান করায় এর কি হাল করা হবে তা ও নিজেও জানে না। যদি তুই বাঁচতে চাস তাহলে আমার জুতো ধরে মাপ চেয়ে নে। তাহলে আমি ওনার সাথে কথা বলে তোকে মাফ করে দেওয়ার ব্যবস্থা করব। তোর কি মনে হয় তোর এইসব কথায় আমি চলে যাব? কথাটা বলে আবিরকে মারতে থাকে। এতে রিরাজ একে এতে রিয়াজ আর নীলয় আসে বাঁচানোর জন্য। আকাশ তো ওদেরও মারতে থাকে। তোর সাহস তো কম না, তুই আমার শরীরে হাত দিয়েছিস। তোকে তো কেউ বাঁচাতে পারবে না সুপ্রিম লিডারের কাছ থেকে। তোকে তো কেউ বাঁচাতে পারবে না। তোকে তো শাস্তি পেতেই হবে। এই ছেলেকে শাস্তি পেতেই হবে। ওকে, তো মৃত্যু দিতে হবে। গার্ড, এই ছেলেকে গ্রেফতার করো। একটু পরে সরকার ওখানে আসে, তবে সরকার এখন আকাশকে দেখেনি। সরকার, আপনি এসেছেন? এই ছেলে আমাকে মেরেছে, এখানে অনেক অশান্তি করতেছে। আপনি এই ছেলেকে শাস্তি দিন। বিশ্বাস করুন, ওর কোনো দোষ করেনি। ও কোনো দোষ করেনি। প্লিজ ওকে ক্ষমা করে দিন, প্লিজ। ইরা, এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল। এখন আমার রক্ষাকারী এসে গিয়েছে। এখন আর আমাকে কেউ হারাতে পারবে না। তুই সরকারকে অনেক কথা বলেছিস, তোকে তো মৃত্যু দেয়াই হবে। এই তো দেখি এখনো দাঁড়িয়ে আছে। কি হচ্ছে এখানে? এই ছেলে অনেক খারাপ। ও আপনাকে অনেক বাজে কথা বলেছে, সুপ্রিম লিডারের নামেও বাজে বলেছে। কে এই ছেলে যে আমাকে এত অপমান করেছে? এই যে দাঁড়িয়ে আছে। এটাই সে ছেলে। ওকে অপমানের সাথে মেরে ফেলা চাই। এই ছেলে, এদিকে তাকাও। তোমার চেহারা আমি একটু দেখতে চাই। কথাটা শুনে আকাশ পেছনে ফিরে তাকায়, কিন্তু সবাইকে চমকে দিয়ে। সরকার, এরা সবাই বলতেছে তুমি আমাকে শাস্তি দিবে। সরকার, এই ছেলেকে শাস্তি দিতে হবে। কথাটা শুনে আবিরকে থাপ্পড় দেয়। বেকুব কোথাকার! তোমার সাহস কি করে হয় সুপ্রিম লিডারের নামে এইসব বলার? কথাটা বলে আকাশের সামনে মাথা ঝুঁকে বসে যায়। এতে সবাই তো অবাক হয়ে যায়, কেননা সরকার আকাশের পায়ের কাছে মাথা ঝুঁকে বসে আছে। আপনি উঠতে পারেন। ধন্যবাদ সুপ্রিম লিডার। কি? ও সুপারমি লিডার? এটা কিভাবে সম্ভব? সরকার তো সুপ্রিম লিডারের সামনে মাথা ঝুঁকে, তাহলে কি আকাশ সেই ব্যক্তি? ইরা, এটা আমি কি শুনছি? আকাশ তাহলে 5টা রাজ্যের পাওয়ারফুল ব্যক্তি, সুপ্রিমো লিডার। আব্বু, ও যে সাধারণ কেউ না সেটা আমি জানি, কিন্তু ও যে সুপ্রিম লিডার এটা আমি জানতাম না। এই জন্য ও কাউকে ভয় পেত না। এটা হতে পারে না, ও সুপ্রিম লিডার হতে পারে না। আবির, আমি তোমাকে অনেক ছাড় দিয়েছি, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি।
এখন তোমার পরিণতি কি হবে তা তুমি নিজেও জানো না। টাট, ওকে নিয়ে যাও। কথাটা শুনে আবির আকাশকে মারতে আসে। তখনই ইরা আকাশের সামনে চলে আসে। তাও আকাশ নিজেকে আর ইরাকে বাঁচিয়ে নেয়। ইরা, তুমি ঠিক আছো তো? কেন তুমি আমার সামনে আসতে গেলে? তোমার লেগে যাবে বলেই তো আমি সামনে এসেছি। সরকার, আমার উপর হামলা করার জন্য ও শাস্তি কি হতে পারে? গার্ড, ওকে নিয়ে যাও আর ওকে মৃত্যু দাও। আবিরকে নিয়ে যাওয়া হয়, সাথে নীল ও রিয়াজ ওদেরও নিয়ে যাওয়া হয় আকাশের সাথে এরকম বাজে ব্যবহার করার জন্য। আকাশ, আমাকে মাফ করে দাও। আমরা কি আবারও এগোতে পারি না? অনেক দেরি হয়ে গেছে। তুমি এতগুলো বছর ধরেও আমাকে বিশ্বাস করতে পারোনি। সেখানে তোমার সাথে তো ভুলেও না। তাছাড়া আমার জীবনে জন্য এখন অন্য কেউ আছে। আমি ওকে নিয়েই থাকতে চাই। তুমি আসতে পারো। নীলাশা কোনো কিছু বলতে পারেনি, কেঁদে ওখান থেকে চলে যায়। তারপর এর হাত ধরে এসে নিয়ে আসে। আপনাদের সবাইকে একটা সুখবর দিতে চাই। আমরা প্রস্তুত আছি শোনার জন্য। আকাশ ইরার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে, আর একটা রিং ইরার দিকে এগিয়ে দেয়। ইরা, তুমি আমাকে বিয়ে করবে? আমি যে তোমার বউ হওয়ার জন্য সেই ছোট্টবেলা থেকে প্রস্তুত। এরপর এর আঙুলে রিং পরিয়ে দেয়। তারপর দুজন দুজনকে জড়িয়ে ধরে। ওখানে থাকা সবাই হাত তালি দিতে থাকে। আর এভাবে শেষ হলো একজন সুপারম্যান লিডারের কাহিনী। সমাপ্ত।